আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা একটু জানাবেন সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা, আমি একটু ক্লাসটা অ্যাড দিয়ে দিই। একটু জানাবেন সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা। ওকে, থ্যাংক ইউ সবাইকে। আমরা গতকালকে সাহিত্য নিয়ে প্রাথমিক কিছু কথাবার্তা বলেছি, আজকে ইনশাআল্লাহ আরো বিস্তারিত বলবো। আচ্ছা, আসেন আমরা শুরু করে দিই। যেহেতু গতকালকে একটু কথা বলেছিলাম, ভাবলাম আজকে আর একটু সাহিত্য পড়াই দিই। এমনটা হতে পারে আমরা দুইটা দুইটা করে ক্লাস আগায় নিই। আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে। যে বিষয়টা বলতেছিলাম, আমরা গতকালকে দেখেছিলাম মোটামুটি এলিজাবেথান পিরিয়ডের প্রাথমিক কিছু কথাবার্তা আমরা দেখেছিলাম। সেই সাথে হচ্ছে এলিজাবেথান রানী এলিজাবেথের মৃত্যু আমরা দেখলাম 1603 সালে। এরপরে তার কি বলে বলা যায়, অর্থাৎ ফুপুর ঘরের মেয়ে, মেয়ের ঘরের ছেলে, ভাগ্নে বলা যায়, অর্থাৎ জেমস ফার্স্ট, ওনার আগমন দেখলাম। তো এই মোটামুটি আলোচনা আমরা গতকালকে করেছিলাম এবং সর্বশেষ যেখানে আমরা শেষ করেছিলাম সেটা হচ্ছে আপনার নিও ক্লাসিক্যাল পিরিয়ড। তো নিও ক্লাসিক্যাল পিরিয়ড 1660 থেকে শুরু, অর্থাৎ 1660 সালে হচ্ছে রাজতন্ত্রের পুনরুদ্ধার হইলো আবার। নিও ক্লাসিক্যাল পিরিয়ড হচ্ছে 1660 থেকে আমাদের শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন 1660। এই 1660 থেকে 1785 অথবা হচ্ছে 1798, কথা ক্লিয়ার? এবং বাস্তবতা আমাদের রোমান্টিক পিরিয়ড শুরুই হচ্ছে আপনার 1798। এই দীর্ঘ সময়টা ছিল নিও ক্লাসিক্যাল পিরিয়ড। আপনি যদি নিও ক্লাসিক্যাল পিরিয়ডের যদি বলেন যে স্যার এই টোটাল পিরিয়ডে আমি 3জন সাহিত্যিক পড়বো, তাহলে আমি আপনাকে বলবো সেটা হচ্ছে খুব বেশি না। আগাস্টান পিরিয়ডের হচ্ছে আলেকজান্ডার পোপ, আপনাকে ওনাকে পড়তে হবে। আগাস্টান পিরিয়ডের আলেকজান্ডার পোপ। যদি বলেন আমি স্যার যদি একটা প্রশ্ন আসে এখান থেকে, একটা প্রশ্নই কমন পেতে চাই, কথা ক্লিয়ার? তাহলে আপনি পড়তে পারেন হচ্ছে আলেকজান্ডার পোপ। এরপরে যদি আরেকটা পড়তে চান সেটা হচ্ছে জন মিল্টন, ঠিক আছে না? প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগেন, জন মিল্টন। আরেকটা আপনি পড়তে পারেন, মাঝে মাঝে এটা আসে, সেটা হচ্ছে স্যামুয়েল জনসন, যাকে বলা হচ্ছে ফাদার অফ ইংলিশ ডিকশনারি, নট ডিকশনারি, দিস ইজ ডিকশনারি। ওকে, তো এই 3জন সাহিত্যিক আমরা যদি নিও ক্লাসিক্যাল থেকে পড়ি তাহলে মনে হয় না আর খুব বেশি সাহিত্যিক পড়া দরকার। আপনাদের মাথার ভিতরে ঢুকে আছে যে স্যার অনেক সাহিত্যিক। একটা বিষয় মনে রাখবেন, সাহিত্য পড়ার সময় সবচেয়ে বেশি মাথায় কনসার্ন রাখবেন 15 মার্ক। এই 15 মার্কে এমন এমন সাহিত্যিক আসবে না, যেমন বাংলা সাহিত্য পড়তে গেলে আপনি অবশ্যই রবীন্দ্রনাথকে গুরুত্ব দিবেন, আপনার ভালো লাগুক আর না লাগুক। রবীন্দ্রনাথ এটা ম্যান্ডেটরি, এটা মাস্ট। কথা বুঝাইতে পারছি? সো রবীন্দ্রনাথ ব্যতীত বাংলা সাহিত্য হবে না, নজরুল ব্যতীত বাংলা সাহিত্য হয় না, বঙ্কিম ব্যতীত বাংলা সাহিত্য হয় না, শরৎচন্দ্র ব্যতীত বাংলা সাহিত্য হয় না। এদেরকে ছাড়া বাংলা সাহিত্য কল্পনা করা যায় না, বেগম রোকেয়া ছাড়া বাংলা সাহিত্য কল্পনা করা যায় না। সো প্রশ্নকর্তা এদেরকে মাথায় রেখেই আপনাকে দিবে। হ্যাঁ, আপডেট এই নবীন এই সময়কার দুই একজন নাম জানা, না জানা, অজানা, অখাদ্য, কুখাদ্য দুই একটা প্রশ্ন থাকবে, কিন্তু 12টা প্রশ্ন এমন তাদেরকে নিয়ে হবে না যাদের নাম আপনি কখনো শোনেন নাই। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তো রেস্টোরেশন যখন আবার রাজতন্ত্রের পুনরুদ্ধার হইল, এটাকে বলা হচ্ছে রেস্টোরেশন। এবং এই রেস্টোর শব্দটার সাথে আপনারা পরিচিত কিভাবে? রেস্টোর শব্দটা আপনারা দেখেছেন, কম্পিউটারে কোনো কিছু ডিলিট করে আবার যদি সেখান থেকে রিসাইকেল ব্লিন থেকে আপনি আবার আগের জায়গায় নিতে চান, তখন বলা হয় রেস্টোর। অর্থাৎ মানে হারিয়ে যাওয়া রাজতন্ত্রের আবার পুনরুদ্ধার হলো 1660 সালে। চার্লস চার্লস সেকেন্ড ক্ষমতায় বসলেন, কথা ক্লিয়ার? চার্লস সেকেন্ড কিন্তু হচ্ছে কার বংশধর? চার্লস ফার্স্ট আবার কার বংশধর? হচ্ছে আলটিমেটলি জেমস ফার্স্ট। অর্থাৎ আপনি খেয়াল করেন এলিজাবেথের বংশধর কিন্তু শেষ।
স্কটল্যান্ড থেকে আবার নতুন করে একটা বংশধর আসলো। এই জন্যই বলতেছি যে রানী এলিজাবেথ 2 এর সাথে রানী এলিজাবেথ 2 অর্থাৎ দ্বিতীয়র সাথে প্রথম রানী এলিজাবেথের সাম্রাজ্যের প্রেক্ষিতে সম্পর্ক থাকলেও, সাম্রাজ্যের পূর্বপুরুষ হইলেও ব্লাড কানেক্টেড কোনো সম্পর্ক নাই। এটা হচ্ছে বাস্তবতা। সাকিবুল হাসান সজীব, উইকে 2-1 দিন অফ রাখলে ভালো হয়। আমি আপনাদের বলছি যে হচ্ছে ক্লাস হবে 5 থেকে 6 দিন। তো মাঝখানে হচ্ছে আমি গত সপ্তাহে বাড়ি গিয়েছিলাম, 2 দিন অফ ছিল। তো অফ তো ছিল, আবার সামনে বাড়ি যাব, অফ থাকবে ভাই। সো একটু পড়াশোনা করেন না, পড়াশোনা ছাড়া আর কি করবেন বলেন? তাহলে এখন কি সাকিবুল হাসান সজীবে একজন দেখি লাভ রিয়াক্ট দিয়েছেন, আমি কি তাহলে ক্লাস অফ করে দিব বলেন? বললে অফ করে দিব। আব্বা মাহমুদও বলছে লাভ রিয়াক্ট দিয়েছেন মানে অনুসমর্থন জানাইছেন, তাহলে এখনই অফ করবো না আজকে ক্লাসটা নিব বলেন? আমার অফ করতে তো ভাই আমারও তো ভালো লাগে, আমারও তো একটু ইচ্ছা করে ঘুরি ফিরি খাই দাই, একটু আইএলটিএস এর পড়াশোনা করি, বলছেন নাই? কারণ এই দেশে আসলে খুব কঠিন ভালো মানুষের ভালো চাওয়া, কারণ নৈতিকতা আমরা বিক্রি করতে জানি। তো এই জন্য বলতেছি আজকে কি ক্লাস অফ করবো না ক্লাসটা আজকে নিব বলেন? আচ্ছা, সাকিবুল হাসান সজীব অফ থাকবে, সামনে আমি আবার একটু বাড়ি যাব, তখন অফ থাকবে। যেহেতু হচ্ছে তোমাদের মাঝখানে আমার ইন্ডিয়া যাওয়া আন্দোলনের কারণে প্রায় 1.5 মাস এই কোর্সের ক্লাস শুরু করতেই পারি নাই, খেয়াল করো। 16 জুলাই শুরু করলাম, একটা ক্লাস নিলাম, এরপরে মারামারি, নেট বন্ধ, এরপরে শুরু করলাম আগস্টের স্বাধীনতার পরে। তো এই কারণে চাচ্ছি যে একটু টানা ক্লাসটা আগাইতে, বিশেষ করে এই মাসটা, সামনের মাসটা। ওকে, তো বাস্তবতা হচ্ছে বিকালের এই অবসর টাইমটা, সত্যি কথা হচ্ছে তুমি মোবাইলের সামনে একটু স্ক্রিনটা অন করে ক্লাস দেখো, কিছুটা শুনবে। এই সময় পড়তে ভালো ভালো লাগে না, পড়তে পড়া উচিত না, শুধু মুভি দেখার মতো করে ক্লাসটা দেখো। আর আমার এখন চাচ্ছি যে তোমাদের ব্যাচটা টেনে দিতে আর কি, এটা হচ্ছে বাস্তবতা। যাই হোক, এখন যে বিষয়টা বলতেছিলাম রেস্টোরেশন পিরিয়ড, তাহলে একটু কমেন্ট করেন। রেস্টোরেশন পিরিয়ড 1660 থেকে 1700 সাল, 40 বছর রেস্টোরেশন পিরিয়ড। কথা বুঝাইতে পারছি? আগাস্টান পিরিয়ড, আগাস্টা খ্রিস্টপূর্ব 370-এর দিকে, বা হ্যাঁ 370-এর দিকে সম্রাট আগাস্টা বলে একজন সম্রাট ছিলেন, এবং তার সময়কার যারা সাহিত্যিক ছিলেন তাদের সাহিত্য অনুসরণ করে এই যুগের সাহিত্যিকগণ, বিশেষ করে আলেকজান্ডার পোপ, যাকে বলা হয় যার বিখ্যাত মানে কি বলবো আর কি, এপিক রেপ অফ দ্য লক, ঠিক আছে না, একটা আপনার কি বলে মক উপন্যাস ভিত্তিক। আমারও ইচ্ছা করে কিছু স্যাটায়ার লিখতে সমাজ ব্যবস্থা নিয়ে। তো তাদের ওই আগাস্টা যুগের যে রাজা ছিল, তাদের আমলে যে সাহিত্য ছিল, এই যুগের সাহিত্যিকগণ ওই আমলটা ফলো করে কাজ মানে তাদের সাহিত্য রচনা করতেন, বা ওই আমলের ধারা ক্রমধারা অনুসরণ করে সাহিত্য রচনা করতেন। এই জন্য এই যুগের নাম করা হয়েছে আগাস্টান পিরিয়ড। এটা হচ্ছে আপনার 1700 থেকে 1745। আর এজ অফ সেন্সিবিলিটি, যেই যুগেরই জন্ম হচ্ছে আপনার স্যামুয়েল জনসন, স্যামুয়েল জনসন, যিনি হচ্ছেন ফাদার অফ, আপনারা যে ডিকশনারিটা পড়েন, ফাদার অফ ইংলিশ, ইংলিশ ফাদার অফ ইংলিশ ডিকশনারি, কথা ক্লিয়ার? ফাদার অফ ইংলিশ ডিকশনারি। আচ্ছা, আপনি একটু খেয়াল করে দেখবেন, সেটা হচ্ছে তারেক মাহমুদ ক্লাস করতে ভালো লাগে, অল্প অল্প করে পড়তে ভালো লাগে বেশি। আচ্ছা, থ্যাংক ইউ তারেক মাহমুদ। এই জন্য দেখেন আমি কিন্তু 1 ঘন্টা 15-20 মিনিটের বেশি ক্লাস নেই না। অনলাইনে 1.5 ঘন্টা ক্লাস, এমনি অফলাইনে বোরিং, অনলাইনে আরো বোরিং। আর যেহেতু অনলাইনে দেখেন বাড়তি কোনো কথা নাই, শুধু ক্লাসের কথাই হচ্ছে, কোনো এক্সট্রা কমেডি নাই, আই কন্ট্যাক্ট নাই, কিচ্ছু নাই। 1 ঘন্টার ক্লাসটাকে আপনি মেজার করেন, দেখবেন 2 ঘন্টা লাগবে পড়াইতে। এটা হচ্ছে বাস্তবতা। তো আমি বোঝাতে চাচ্ছি, খেয়াল করেন। আরেকটা বিষয় হচ্ছে এই আগাস্টান পিরিয়ডের প্রধান সাহিত্যিক, তার নাম হচ্ছে আলেকজান্ডার পোপ, এবং এই যুগটাকে বলা হয় এজ অফ পোপ, এটাকে পোপের যুগও বলা হয়। এবং তার একমাত্র হচ্ছে আপনার এপিক রেপ অফ দ্য লক, এটাকে বলা হয় মক এপিক, এবং এই মক এপিকটা এসেছিল হচ্ছে আপনার 40তম বিসিএস এ। এবং 40তম বিসিএস এর বিভ্রান্তিটা বলি, সেটা হচ্ছে রেপ অফ দ্য লক পরীক্ষায় যখন আসছিল, এটা প্রায় আমি যেটা আপনাদেরকে বলছি সেটা হচ্ছে ইংলিশ সাহিত্যে কোনো সাহিত্যিকের জন্ম মৃত্যু সাল পড়বেন না, এক্সেপ্ট আপনার শেক্সপিয়র। শেক্সপিয়র ছাড়া কারো জন্ম মৃত্যু খুব একটা গুরুত্বপূর্ণ না, সত্যি কথা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কোন কবিতা থেকে নেওয়া, কোন আপনার শেক্সপিয়ার ব্যতীত, শেক্সপিয়ারের নাটক ব্যতীত, নাটকের বিশেষ উক্তিগুলো ব্যতীত। যেমন রেপ অফ দ্য লকে মনে করেন হচ্ছে 600 লাইন, সাপোজ 675 বা সামথিং। এই লাইনের মানে মহাকাব্য, তো মহাকাব্য কিন্তু কবিতা, এপিক এটা ওয়ান টাইপ অফ কবিতা, কথা বুঝছেন কিনা? তো কবিতারই একটা ধারা, কবিতা তো মানে তো জানেন উপন্যাস না। তো আমি আপনাদের কাছে প্রশ্ন রইল, বাংলা সাহিত্যের একমাত্র গদ্য মানে মহাকাব্যের নাম কি? একমাত্র গদ্য মহাকাব্য, কথা ক্লিয়ার? মহাকাব্য মানে কাব্য মানে কবিতা, সেটা মহাভারত বলেন আর যাই বলেন না কেন, মহাকাব্য কাব্য মানে কবিতা। ওকে,
তো যেটা বোঝাতে চাচ্ছিলাম, 40তম বিসিএস এর প্রশ্নটা ছিল এমন যে রেপ অফ দ্য লকের কোন ধরনের সাহিত্য, একটা ছিল এপিক, আর অপশন ডি তে ছিল হচ্ছে মক এপিক। বিশ্বাস করেন পোলাপান ধুমায় অ্যান্সার করছে এপিক, না এটা অবশ্যই এপিক হবে না, এটা হচ্ছে মক এপিক। কথা বোঝাইতে পারছি? এটাকে কোনোভাবেই এপিক বলা যাবে না, দিস ইজ মক এপিক। কথা বুঝছেন কিনা আমার? আচ্ছা আসেন একটু আস্তে আস্তে পড়াই প্লিজ। আমি লাস্টে দুটা পরীক্ষা আপনাদের নেমে নেওয়া হয় না, আমি প্রশ্ন দিয়েছি, কিন্তু যে ছেলেটা প্রশ্ন বানায় একটু বাড়িতে গেছে ঝামেলার কারণে, আমি নতুন ডেট দিয়ে নিয়ে নিবো, সমস্যা নেই। তাহলে ভালো করে খেয়াল করে দেখেন, এই যুগে আপনারা আগাস্টান যুগেই পাবেন হচ্ছে আলেকজান্ডার পোপ। আপনি এভাবে সেন্সটা ডেভেলপ করেন, এতে আগাস্টান এতে আলেকজান্ডার, এ ফর আগাস্টান এ ফর আলেকজান্ডার। কথা বুঝতেছেন কিনা? আলেকজান্ডার পোপের যুগ বলা হয়, আর ফাদার অফ ডিকশনারি বলা হচ্ছে স্যামুয়েল জনসন। এই স্যামুয়েল জনসনের নাম অনুসারে এই যুগকে এজ অফ জনসনও বলা হয়, অর্থাৎ স্যামুয়েল জনসন, ইয়েস এজ অফ জনসনও বলা হয়, কেননা এই যুগের প্রতিভাবান বলেন বা প্রথিত সাহিত্যিকের নাম হচ্ছে স্যামুয়েল জনসন। মেবি এই যুগটা নিয়ে একটা ইয়ে ছিল আর কি, প্রশ্ন ছিল, যাই হোক আমরা দেখবো ইনশাআল্লাহ। এবার একটু ভালো করে খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে রোমান্টিক পিরিয়ড। ভাবেন রোমান্টিক পিরিয়ড, আপনার প্রতিটা যুগে, সম্রাট আকবর বলেন না কেন, আগের প্রত্যেকটা যুগে যেটা বলছিলাম সেটা হচ্ছে এই কবিদের পৃষ্ঠপোষক ছিলেন হচ্ছে সম্রাটরা, এবং যেই দেশের কবিদের পৃষ্ঠপোষক, সাহিত্যিকদের পৃষ্ঠপোষকতা সরকারিভাবে করা উচিত। তারা সাহিত্য সাধনা করবে, তাদের বউ বাচ্চা আছে, খেতে হবে, তাদের ভবিষ্যৎ আছে, তাই না? তো যেই দেশের, যে বিশ্বে, মানে বিশ্বের যেই সময়গুলোতে আপনি দেখবেন যে সাহিত্যিকরা সরকারি পৃষ্ঠপোষকতা পেয়েছে, ভাই আসেন সমস্যা নেই, একটু এভাবে যেতে হবে, ডোন্ট মাইন্ড, সরকারি পৃষ্ঠপোষকতা পেয়েছে, তারা সমৃদ্ধ সাহিত্য দিয়েছে, উপহার দিয়েছে। এবং আরেকটা বিষয় আমি আপনাকে বলে রাখি, যে বিষয়টা সেটা হচ্ছে রানী এলিজাবেথের আমলে যত সাহিত্য রচিত হয়েছে সবকিছু তার সামনে নাটক আকারে উপস্থাপিত হইতো। এবং আপনি দেখবেন যে কি বলে, শেক্সপিয়ারও মানে বিভিন্ন রাজাদের নিয়ে কথা বলছেন, বিভিন্ন রাজাদের নিয়ে গল্প কাহিনী নাটক তৈরি করছেন, কিন্তু ইংল্যান্ডের কাউকে নিয়ে উনি কিন্তু ওনার প্রত্যেকটা গল্পে, হ্যামলেটে কিং হ্যামলেট বলেন বা প্রিন্স হ্যামলেট, ডেনমার্কের রাজা, এটা 41তম বিসিএস এর প্রশ্ন, ডেনমার্কের রাজা, উনি কোথাকার রাজা? মানে হ্যামলেট থেকে প্রতি বছরই ঘুরাইয়া ফিরাইয়া পেঁচাইয়া পুচাইয়া, চরিত্র হোক মানে উক্তি হোক, তারপরে ভিতরের কাহিনী হোক, কোথাকার রাজা হোক, কিছু না কিছু ঘুরাইয়া ফিরাইয়া আসে। কথা কি বুঝতেছেন কিনা? খেয়াল করে দেখেন তো, বিষয়টা হচ্ছে অনেক সময় না চুপ নিরাপত্তার ভিতরে একটা কল্যাণ আছে। মিনিমাইজ করে দেন, আচ্ছা সবই মিনিমাইজ করে দেন, কাজ করে আপনি মানে পারলেই কথা বলতে হবে তা না। যেমন একটা সময় ছিল, যে বললাম না, অতীতেও আইসিটি অ্যাক্ট ছিল। আইসিটি অ্যাক্ট বলতে অতীতে যেটা হইতো যে রাজাদের বিরুদ্ধে কেউ কথা তুললে, ইভেন আপনি সৌদিতে দেখবেন, সৌদিতে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে রাজ পরিবারের বিরুদ্ধে কেউ কথা তুললে সৌদিতে মনে করেন যে অসংখ্য মানুষকে ফাঁসি দণ্ড দেওয়া হয়েছে। তো আলামিন বলছে কি কি পড়তে হবে না, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে জন্ম মৃত্যু, বাংলা সাহিত্যে যেমন কবিদের জন্ম মৃত্যু পড়া ইম্পর্টেন্ট, ইংলিশ সাহিত্যে কবিদের জন্ম মৃত্যু পড়াটা ইম্পর্টেন্ট না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ওই যে মনে করেন যে মনে করেন রেপ অফ দ্য লকের 700 লাইন, সেখান থেকে একটা লাইন তুলে দিয়ে আপনাকে বলবে এটা কোন সাহিত্য থেকে নেওয়া, এই জাতীয় মানে যে একটা কমন ব্যতীত এই জাতীয় মানে কোটেশন গুলো আপনি স্কিপ করবেন। বিশ্বাস করেন এগুলো 12টা আসবে না, আমি আপনাকে বলতেছি, যেটা আপনি ভাবতেছেন সাহিত্যের ব্যাপারে খুবই দুর্বার, খুবই অসম্ভব, এই 15টার মধ্যে 12টা প্রশ্ন এই টাইপের হবে না। এই জন্য এই জাতীয় প্রশ্নগুলো পাওয়ার সাথে সাথে বাদ দিয়ে দিবেন। কথা বুঝাইতে পারছি? সহজ কথা। এরপরে রোমান্টিক পিরিয়ড যেটা বলতেছিলাম, রোমান্টিক পিরিয়ড যেটা নিয়ে কথা বলতেছিলাম, এই রোমান্টিক পিরিয়ডের আগে যত সাহিত্যকর্ম রচিত হয়েছে বেশিরভাগই হচ্ছে রাজা রানীকে খুশি করার জন্য, তাদের পৃষ্ঠপোষকতায়, তাদের আমোদ প্রমোদনের বিনোদনের মাধ্যম হিসাবে। আপনারা গোপাল ভাঁড়ের কাহিনী জানেন, গোপাল ভাঁড়কে ধরেন রাজকোষ থেকে বেতন দেওয়া হয় রাজার মনোরঞ্জন করার জন্য, সেগুলো আপনারা জানেন, নতুন কিছু না। এই রোমান্টিক পিরিয়ড এমন একটা পিরিয়ড, এই পিরিয়ডে প্রথম এসে মানে মানে সাহিত্যের নতুন একটা ধারার সূচনা হইলো, যে মানে সমাজের নিম্ন স্তরের খেটে খাওয়া সাধারণ মানুষকে নিয়েও রচনা মানে সাহিত্য রচিত হতে পারে, যার বাস্তব প্রমাণ হচ্ছে আপনার এই সেই লিরিক্যাল ব্যালাড। এটা কিন্তু কবিতা না, এটা হচ্ছে আপনার মূলত কাব্য গ্রন্থ। কাব্য গ্রন্থ মানে আপনি ভালো করে জানেন, যার ভিতরে বেশ কিছু কবিতা থাকে। এখানে টোটাল কবিতা ছিল হচ্ছে 23টি, দুই বন্ধু মিলে, একটা হচ্ছে উইলিয়াম ওরসওয়ার্থ, আপনারা তার বিখ্যাত উক্তি মাঝে মাঝে ফেসবুকে পোস্ট করেন, বা আমরা জেন্ডার ক্লাসে দেখছিলাম, নেচার নেভার ডিড বিট্রে দ্য হার্ট দ্যাট লাভ হার। এবং আপনি রোমান্টিক যুগে
রোমান্টিক যুগে এসে সাহিত্যিকদের নাম শুনে দেখবেন মনে হবে সব এক একটা খালাতো মামাতো ফুফাতো ভাই। উইলিয়াম ওয়াটসন, এস.টি. কলেজ, কথা বলছেন, বিবি শেলি, তারপরে বলতে পারেন হচ্ছে বাটলার, লর্ড বাইরন, এরপরে জন কিটস, যার কথা না বললেই নয়। কথা বুঝাইতে পারছি? মানে সবগুলোর নাম দেখলে মনে হবে দেখবেন একটা খালাতো মামাতো ফুফাতো ভাই, মানে সেমন সবাই জানে একটু আপন। এবং এই রোমান্টিকতা আমি আপনাকে বলছিলাম গতকালকে, মনে আছে কিনা, রোমান্স কিন্তু অল্প সময়ের জন্য হয়। সো রোমান্স ডিউ টু ফর দ্য শর্ট টাইম। সো রোমান্টিক পিরিয়ডটা হচ্ছে ইংলিশটা, মানে ইংলিশের সাহিত্যের সবচেয়ে ছোট পিরিয়ড। এবং বাস্তবতা হচ্ছে এই পিরিয়ডটা কিন্তু একে বলা হয় কবিতার যুগ, এজ অফ, মনে করেন লিরিক, এজ অফ লিরিক, এজ অফ পোয়েট্রি, অর্থাৎ কবিতার যুগ বলা হয় রোমান্টিক পিরিয়ড। এই যুগে কবি বেশি, কবির সংখ্যায় বেশি। আমরা সাহিত্যিক উপন্যাস পাবো, 3-4টা উপন্যাস পাবো, কিন্তু এই যুগটাকে বলা হচ্ছে এজ অফ লিরিক, রোমান্টিক যুগ, এজ অফ লিরিক। এই যে লিরিক্যাল ব্যালাড, এজ অফ লিরিক, এই লিরিক্যাল ব্যালাড প্রকাশের মধ্য দিয়েই রোমান্টিক যুগের সূচনা হয়, একটা নতুন ধারার সাহিত্যের সূচনা হয়। কথা বুঝছেন কিনা? এবং রোমান্টিক যুগটা হচ্ছে আপনার 1798 থেকে 1832। আচ্ছা, এবার আপনাদেরকে আরেকটা ইতিহাস নিয়ে যায়। দেখেন 1798, আপনাকে যদি বলা হয় ফরাসি বিপ্লব, হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট ফরাসি বিপ্লব? বলশেভি বিপ্লব বলা হয়। বর্তমানে আপনারা ভালো করে জানেন যে ভারত পাকিস্তান হচ্ছে ঠিক যেভাবে শত্রু, ভারত পাকিস্তান যেভাবে শত্রু, ইংল্যান্ড এবং ফ্রান্স, মনে রাখবেন, ইংল্যান্ড এবং ফ্রান্স, ইংল্যান্ড এবং ফ্রান্স, এরাও কিন্তু একইভাবে শত্রু। এদের মাঝখানে কি ছিল? ইংলিশ টানেল বা এই টাইপের কিছু একটা ছিল মেবি। আসেন আমরা একটু বিশ্ব মানচিত্র দেখে আসি, ইফ ইউ গিভ মি সাম টাইম, যদি আমাকে একটু সময় দেন। ওয়ার্ল্ড ম্যাপ, ঠিক আছে, ওয়ার্ল্ড ম্যাপ। আচ্ছা, আমি যদি ভুল না করি, এই যে আমি যদি ভুল না করি, আপনারা একটু খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে এই যে দেখেন ঠিক এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে ফ্রান্স, এই যে এদিকে একটা নবী ইংলিশ চ্যানেল, আর এই জায়গাটা হচ্ছে আপনার ইউকে বা ইংল্যান্ড। খেয়াল করে দেখেন, চিরশত্রুর দেশ ছিল একটা সময়, চিরশত্রুর দেশ। ইভেন আপনি ভালো করে জানেন মেবি হচ্ছে 1776 সালে হচ্ছে আপনার স্বাধীন হয় কে? আমেরিকা। আমেরিকা কার উপনিবেশ ছিল? ইংল্যান্ডের উপনিবেশ ছিল। ইংল্যান্ডের সাথে যুদ্ধ করে করে যখন পারে না, তাহলে আপনি খুব ভালো করে জানেন একটা রাজনীতিতে স্লোগান আছে, শত্রুর শত্রু আমার বন্ধু। তাহলে আমেরিকা, ইংল্যান্ড কার শত্রু? আমেরিকা। তাহলে ইংল্যান্ডের শত্রুকে ফ্রান্স, তাহলে আমেরিকা কার বন্ধু? ফ্রান্সের বন্ধু। এই আমেরিকা যখন হচ্ছে স্বাধীনতার জন্য আপনার যুদ্ধ করতে করতে হেরে যাচ্ছিল, ফ্রান্স বললো না বন্ধু, তোমরা থেমো না, আমরা আছি। এবং এই ফ্রান্সের সহায়তা নিয়েই মূলত ইংল্যান্ড থেকে হচ্ছে স্বাধীনতা হিসেবে ঘোষণা করছিল হচ্ছে আমেরিকা। এবং এই ফ্রান্স এদেরকে মনে করেন সাহায্য করতে গিয়ে তারা মোটামুটি নিজেরা ফকির। আপনি ভালো করে জানেন ফরাসি বিপ্লব, এটাকে বলা হয় কি বলে হচ্ছে ধন্যাদোদের বিপ্লব, সরি বলশেবিক না, এটাকে বলা হচ্ছে রুশ বিপ্লবকে বলশেবিক বিপ্লব বলা হয়। ফরাসি বিপ্লব, ফ্রেঞ্চ রেভলিউশন, ধন্যাদোদের বিপ্লব, কথা বুঝছেন কিনা? এবং এটা হয়েছিল কত সালে আপনি ভালো করে জানেন? এটা হয়েছিল হচ্ছে আপনার 1707-8-9, অর্থাৎ 1789 সালে ফরাসি বিপ্লব ঘটে। কত সালে মনে আছে? 1789 সালে। এবং দেখেন একটু খেয়াল করে, সেটা হচ্ছে রোমান্টিক যুগটা কিন্তু এই যে আমাদের ফরাসি বিপ্লব, ফ্রেঞ্চ রেভলিউশনটা হলো তাহলে আপনার 1789 সালে। আমি এটা মনে রাখছি 7-8-9, ওয়ান তো বসবেই, 789 না, এটা 1789। সো ওয়ান তো অবশ্যই বসবে। ঠিক ঠিক তার মনে করেন 9 বছর পরে, 9 বছর পরে আপনি যোগ করেন, চলে আসবে 1798 সালে। এখন আপনার কাছে আমার প্রশ্ন, 1971 এর পরবর্তীতে আসলে সাহিত্যের ধারা কেমন ছিল বলেন তো? এর পরবর্তীতে যত সাহিত্য বলেন, যত কবিতা বলেন, যত গান বলেন, ইভেন মানে 71 চলাকালীন, যুদ্ধ চলাকালীন এবং 71 পরবর্তী, বিখ্যাত একটা মুভি আপনি দেখছেন কিনা জানি না, ছোটবেলায় বিটিভিতে দেখতাম 16 ডিসেম্বর উপলক্ষে, সেটা হচ্ছে ওরা 11 জন, বিখ্যাত চাষী নজরুল ইসলাম সাহেবের তৈরি ওরা 11 জন। আরো পরবর্তীতে যে হাঙ্গর নদীর গ্রেনেড, সে বাচ্চাকে মানে তার মা ছেড়ে দিল পাকিস্তান মিলিটারির সামনে, এই ব্যাপারগুলো আপনি কিন্তু জানেন। এবং 71 পরবর্তীতে মানে আমাদের সাহিত্যের যত ছোঁয়া, সে কবিতা হোক, গান হোক, উপন্যাস হোক, সবকিছুতেই দেখবেন একটা 71-এর ছোঁয়া আছে। সবকিছুতেই একটা দেখবেন 71-এর ছোঁয়া আছে, রাইট? তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, বোঝাতে চাচ্ছি আপনার এই প্রশ্নটা কিন্তু আপনার এই যে 46তম বিসিএস এ আসছিল, আমি যদি 46তম বিসিএস এর প্রশ্নটা আপনাকে পড়ে শোনাই, তাহলে বোঝানো হচ্ছে প্রশ্নটা ছিল হুইচ ইভেন্ট
হুইচ ইভেন্ট ইনফ্লুয়েন্স দ্য লিটারেচার অফ দ্য রোমান্টিক পিরিয়ড। রোমান্টিক পিরিয়ডকে প্রভাবিত করছে, রোমান্টিক পিরিয়ডকে প্রভাবিত করছে নিচের কোন ইভেন্টটা? অপশন ছিল ফ্রেঞ্চ রেভলিউশন, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শিল্প বিপ্লব, ইন্ডিয়ান রেভলিউশন, সরি রাশিয়ান রেভলিউশন মানে রুশ বিপ্লব, না 100 ইয়ার্স ওয়ার 100 বছর। কথা বুঝছেন কিনা? ইংল্যান্ডের সাথে ফ্রান্সের একাধিকবার যুদ্ধ হয়েছে, শতবার যুদ্ধ হয়েছে। বর্তমানে হয়তোবা আপনার কাছে মনে হইতে পারে সম্পর্কের খাতিরে তারা হচ্ছে অত্যন্ত সৌহার্দ্যশীল, না, একটা সময় মানে শতবর্ষ যুদ্ধ চলছে তাদের মাঝখানে। কথা বলতে পারছি? ভারত পাকিস্তানের মতোই আর কি, মনে করেন একটু সামান্য ইস্যুতেই মনে করেন যুদ্ধ বেঁধে যাইত। যেটা আমি আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি, 71 পরবর্তীতে আমাদের সাহিত্যের সমস্ত প্রভাব ছিল 71 কেন্দ্রিক। সেম এই যে ধরেন আপনার ঠিক ফ্রান্স রেভলিউশনের 9 বছর পরেই শুরু হলো লিরিক্যাল ব্যালাডের প্রকাশের মধ্য দিয়ে রোমান্টিক পিরিয়ড। সো রোমান্টিক পিরিয়ডের কবিরা প্রভাবিত ছিলেন, ইনফ্লুয়েন্স অর এফেক্টেড বাই ফ্রেঞ্চ রেভলিউশন। যেই প্রশ্নটা এসেছে আপনার 46তম বিসিএস এ, হুইচ ইভেন্ট ইনফ্লুয়েন্স দ্য লিটারেচার অফ দ্য রোমান্টিক পিরিয়ড। তাহলে রোমান্টিক পিরিয়ডকে প্রভাবিত করছে কোন ইভেন্টটা? ফ্রান্স রেভলিউশন। আর এই রেভলিউশনের মধ্যে দিয়ে পুরো ইউরোপে একটা প্রভাব পড়ে, অর্থনৈতিক একটা প্রভাব পড়ে, খুব স্বাভাবিক। আপনি যদি এখন বলেন ইউক্রেনকে স্বাধীনতা ঘোষণা করে বা ইউক্রেন থেকে যদি রাশিয়া তাদের হচ্ছে হস্তক্ষেপ তুলে নেয়, তাহলে দ্য বিগেস্ট ইস্যু টু রিকনস্ট্রাক্ট অর ডেভেলপ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা বা ইউক্রেনকে গড়ে তোলা, অর্থনৈতিকভাবে পুনরুদ্ধার করা, এটা বিগেস্ট চ্যালেঞ্জ। এই রেভলিউশনের মধ্যে দিয়েও মানে পুরো ইউরোপে, যেমন কিছুদিন আগে আপনি দেখছেন যে ইউরোপীয় ইউনিয়ন থেকে হচ্ছে আপনার বের হয়ে গেছে, ইংল্যান্ড বের হয়ে গেছে, এতে করে অবশ্যই তার দেশে একটা প্রভাব পড়বে, খুবই স্বাভাবিক। কথা বলছেন কিনা? আমরা যদি বিশ্বের বড় বড় যে জোটগুলো আছে সেখান থেকে যদি বের হয়ে যায়, অটোমেটিক অর্থনৈতিক একটা প্রভাব, ইভেন শুধু আওয়ামী লীগ পরিবর্তন হওয়ার কারণেই দেখেন ভারতের সাথে আমাদের একটা প্রভাব পড়ছে। একটা বিষয় মনে রাখা উচিত, ভারত আমাদের চারদিকের প্রতিবেশী, ঠিক আছে না? এটাকে ওভাররাইড করার কোনো সুযোগ নাই, কথা যেমন সত্য, কিন্তু স্বাধীন দেশ হিসেবে ওদের পা চেটে দালালি করার কোনো সুযোগ নাই, এটাও কথা সত্য। ভারত যেমন এখন এই যে আমি গতকালকে খবর নিলাম যে হচ্ছে আপনার কি বলে ঢাকা টু চেন্নাই নিয়মিত কিন্তু ফ্লাইট হইতো, এবং দুটা চলতো, একটা ইন্ডিগো, এটা হচ্ছে আপনার ইন্ডিয়ার, একটা হচ্ছে বাংলাদেশের ইউএস বাংলা, হোয়াট এভার, ইউএস বাংলা একটা। তো এদের কিন্তু ফ্লাইট অফ করে দিয়েছে। ইভেন কলকাতাতে এখন বাংলাদেশি নাই, পর্যটক শূন্য। ভারতও যে আমাদেরকে ছেড়ে দিলে তার অর্থনৈতিক ভাবে সে খুব লাভবান হবে তা না, ভারতকে ছেড়ে আমাদের অর্থনীতি চিন্তা করলে আমরাও খুব লাভবান হব, ব্যাপারটা এমন না। সো পরস্পরের উপর নির্ভরশীল, কিন্তু একদম দালালি করার আসলে কোনো সুযোগ নাই। সো রোমান্টিক পিরিয়ড হচ্ছে ইনফ্লুয়েন্স বাই দ্য ফ্রেঞ্চ রেভলিউশন, বা এই পিরিয়ডের সাহিত্যিকগণ যারা ছিলেন, কবিগণ যারা ছিলেন, যেহেতু এটা কবিতার যুগ, এই যুগের যারা প্রধান কবি ছিলেন প্রত্যেকেই ফ্রান্স রেভলিউশন দ্বারা প্রভাবিত ছিলেন। কথা বুঝাইতে পারছি? আচ্ছা, এরপরে আসেন আমাদের কি পিরিয়ড? ভিক্টোরিয়ান পিরিয়ড। ও মাই গুডনেস, রানী ভিক্টোরিয়া। আমি আপনাদের গতকালকেই বলছিলাম, খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে আমি যদি আজ থেকে 5 আগস্টের আগে যদি বলতাম আমাদের সরকার প্রধানকে, তাহলে বলতাম শেখ হাসিনা। কিন্তু ধরেন 1865 সাল, 1865 সালে যদি কেউ বলতো, কেননা মানে আপনি ভালো করে জানেন এখানে হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসলো, কৌশলে তারা জায়গা নিল, কৌশলে তারা হচ্ছে তাদের ঘাঁটি গাড়লো বা হচ্ছে তাদের ব্যবসা প্রতিষ্ঠান গাড়লো, সেখানে বাঙালিরা আক্রমণ করতেছে এই ইস্যু দিয়ে, ইংল্যান্ড থেকে তারা হচ্ছে সেনাবাহিনী আনলো বা তাদের পুলিশ বাহিনী আনলো নিরাপত্তার জন্য, এইভাবে আস্তে 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 তারা বাংলা দখল করলো। এবং মেবি সিপাহী বিপ্লবের পর থেকে, একটা মারাত্মক বিপ্লব বা গণহত্যার পর থেকে হচ্ছে পুরো ইংল্যান্ডের রানী বা ইংল্যান্ড সরকার বা ইংল্যান্ডের সম্রাট, ব্রিটিশ এম্পায়ার, এটা পুরো হস্তক্ষেপ দায়িত্ব নিয়ে নিল এবং তারা হচ্ছে এখানে প্রশাসন নিয়োগ করলো। আপনি লর্ড হার্ডিংস এর নাম শুনেছেন, লর্ড কার্জনের নাম শুনেছেন, এরা ছিল ভাইসরয়, ইংল্যান্ড ব্রিটিশ এম্পায়ারের প্রতিনিধি ছিল, তাদের প্রতিনিধিত্বে এরা শাসন ক্ষমতা চালাইতো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে লর্ড কার্জন বলেন, বা পাবনাতে আছে হচ্ছে হার্ডিং ব্রিজ, যদি গত 1913 সালে আপনার তৈরি করা, এখনো এটা অক্ষত আছে। তো এই যে এরা ছিল ভাইসরয়, এবং 1865 সালে বাঙালি বা ভারতীয় উপমহাদেশের এরা যদি বলতো যে তোমাদের সরকার প্রধান কে, তাহলে বলতে হতো আমাদের ব্রিটিশ রাজা অথবা রানী। এই জায়গা থেকে হচ্ছে 1832 থেকে 1901, এই সময় আমাদের সরকার প্রধান ছিলেন কুইন ভিক্টোরিয়া। ইংল্যান্ডের টোটাল ব্রিটিশ এম্পায়ার, আমি বলছিলাম গতকালকে যে আপনার কি বলে বাইজেন্টাইন আর এম্পায়ার ব্রিটিশ, এদের দুটা কিন্তু আলাদা, তাদের পতাকা সেম, পতাকা হচ্ছে দেখবেন সাদার উপরে এরকম লাল, কিন্তু বাস্তবতা হচ্ছে এরা খ্রিস্টান। বাট ব্রিটিশ এম্পায়ার এবং বাইজেন্টাইন এম্পায়ার একটা সময় মনে হতো এক না,
ব্রিটিশ এম্পায়ার হচ্ছে ইংল্যান্ড কেন্দ্রিক, আর বাইজেন্টাইন এম্পায়ার হচ্ছে কনস্টান্টিনোপল, যেটা হচ্ছে বর্তমান তুরস্কের ইস্তাম্বুল। এটা নিয়ে দীর্ঘ ইতিহাস আছে এবং কনস্টান্টিনোপল জয় করার ইতিহাস আছে, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন একটা সেনাবাহিনী আসবে যারা হচ্ছে এটা জয় করবে। ওইদিকে যেতে চাচ্ছি না, বোঝাতে চাচ্ছি আপনাকে, সেটা হচ্ছে রানী ভিক্টোরিয়ার সময় ইংল্যান্ড সাম্রাজ্য, সেটা আপনি হচ্ছে কি বলে মিলিটারি ফোর্স বলেন, আপনার ব্রিটিশ এম্পায়ার এক্সপানশন বলেন, অর্থনৈতিক সমৃদ্ধ বলেন, আর যাই বলেন না কেন, সবচেয়ে বেশি যদি টপ মোস্ট 2 থেকে 3 জন রানীর বা রাজার নাম আসে টোটাল ব্রিটিশ এম্পায়ার, দে আর দ্য গ্রেটেস্ট অফ অল টাইম, তাহলে এলিজাবেথ একটা, আর একটা হচ্ছে রানী ভিক্টোরিয়া। একটা লম্বা সময়, ওনার জন্ম মেবি হচ্ছে আপনার 1822 সালে, আর উনি ক্ষমতায় বসছেন হচ্ছে 1837 সালে, আর উনি মারা যান হচ্ছে আপনার 1901 সালে। এই লম্বা সময় উনি এই শাসন ক্ষমতা চালিয়েছেন, ইংল্যান্ডকে পরিণত করেছেন একদম সমৃদ্ধ একটা রাষ্ট্রে। আমি যদি আপনাকে একটু ছোট্ট করে দেখাই, আমার কথাগুলো বোঝা যাচ্ছে কিনা একটু বলবেন। সেটা হচ্ছে, আসেন আমরা একটু কুইন ভিক্টোরিয়া নিয়ে হালকা একটু তথ্য দেখে আসি। কুইন ভিক্টোরিয়া, উইকিপিডিয়া, এই যে দেখেন, ইট ওয়াজ এ পিরিয়ড অফ ইন্ডাস্ট্রিয়াল, এই যে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছে, ইট ওয়াজ ছিল আ পিরিয়ড অফ ইন্ডাস্ট্রিয়াল, পলিটিক্যাল, সায়েন্টিফিক এন্ড মিলিটারি চেঞ্জ উইদিন দ্য ইউনাইটেড কিংডম এন্ড ওয়াজ মার্ক, এটাকে চিহ্নিত করা হয় বাই গ্রেট এক্সপানশন অফ ব্রিটিশ এম্পায়ার। এটাকে একটা গ্রেট এক্সপানশন বলা হয়, অর্থাৎ ব্রিটিশ এম্পায়ারের যে একটা এক্সপানশন হয়েছে এই পিরিয়ডে সবচেয়ে বেশি। এখানে আলটিমেটলি শিল্পের বিপ্লব ঘটেছে, এখানে আপনার বৈজ্ঞানের বিকাশ ঘটেছে, এখানে আপনার মিলিটারি পরিবর্তন আছে, এবং এই পিরিয়ডটাকে ওয়াজ মার্ক করা হয় এ গ্রেট এক্সপানশন অফ ব্রিটিশ এম্পায়ার, অর্থাৎ ব্রিটিশ এম্পায়ার সবচেয়ে বিস্তার ঘটেছে এই পিরিয়ডে। সমৃদ্ধি সুখী একটা পিরিয়ডের নাম হচ্ছে আপনার ভিক্টোরিয়ান পিরিয়ড। এবং এই পিরিয়ডে আমরা বেশ কিছু কি বলে হচ্ছে আপনার কবি সাহিত্যিক দেখবো, তার মধ্যে হচ্ছে অন্যতম মানে সেরাদের সেরা হচ্ছে আপনার চার্লস ডিকেন্স, যার জীবন কাহিনী আপনি বলতে পারেন কাজী নজরুলের মতো, এবং উনি একজন ঔপন্যাসিক। এই যুগের শ্রেষ্ঠ ঔপন্যাসিক হচ্ছে চার্লস ডিকেন্স। ফুটপাতে বেড়ে ওঠা একটা মানুষটা কিভাবে একদম রানী ভিক্টোরিয়ার কাছে পৌঁছে গেলেন, কিভাবে ওই যুগের শ্রেষ্ঠ সাহিত্যিক হয়ে উঠলেন, এই গল্পগুলো আমরা শুনবো ইনশাল্লাহ, দেখবো ইনশাল্লাহ। সেটা হচ্ছে আপনার রানী অর্থাৎ কুইন ভিক্টোরিয়া বা ভিক্টোরিয়া পিরিয়ড। ওকে, এরপরে যে পিরিয়ডটা আসতেছে একটু খেয়াল করে দেখেন, মডার্ন পিরিয়ড। আসেন মডার্ন পিরিয়ড। মডার্ন পিরিয়ড আমরা জানি রানী এলিজাবেথকে আমরা দেখেছি, অনেকেই দেখছেন, কেননা রানী এলিজাবেথের জন্ম হচ্ছে আপনার 1926 সালে, আর উনি মারা গেলেন হচ্ছে 2021 সালে। প্রায় উনি বলতে গেলে হচ্ছে 95 বছর বেঁচে ছিলেন, দীর্ঘ একটা সময়, 95 ইয়ার্স। এত লম্বা সময় উনি বেঁচে ছিলেন এবং একটা লম্বা সময় উনি ইংল্যান্ডকে শাসন করেছেন হচ্ছে রানী এলিজাবেথ দ্বিতীয়, প্রথম না দ্বিতীয়, কথা ক্লিয়ার? আসেন আমরা এই সবগুলো বিষয় আমরা দেখবো ইনশাআল্লাহ। আচ্ছা, এবার কি বলছে দেখেন, এবার হচ্ছে মডার্ন পিরিয়ড হচ্ছে দেখেন, মডার্ন বা পোস্ট মডার্ন পিরিয়ড। আচ্ছা বলছি, আমি একটু অপেক্ষা করো। সেটা হচ্ছে মডার্ন পিরিয়ড 1901 থেকে হচ্ছে 1939 মডার্ন পিরিয়ড, ভালো করে খেয়াল করে দেখেন। আর পোস্ট মডার্ন পিরিয়ড, এই পোস্ট মডার্ন পিরিয়ড হচ্ছে 1939 থেকে বর্তমান। অর্থাৎ এখন আমরা কি মডার্নের মধ্যে আছি না পোস্ট মডার্নের মধ্যে আছি? আমরা পোস্ট মডার্নের মধ্যে আছি, রাইট? আচ্ছা, আমার হাতে দেখতেছেন এটা হচ্ছে সিসলি বিসিএস এর একটা কোশ্চেন পেপার। ওকে, এই মডার্ন পিরিয়ড থেকে আমাদের এই বিসিএস এর প্রশ্ন ছিল কয়টা? মেবি একটা ছিল না। মডার্ন পিরিয়ড থেকে এই বিসিএস এ একটা প্রশ্ন ছিল যে নিচের কোন সাহিত্যটা ইন্ডিয়ান নোবেলিস্টের লেখা। এছাড়া সরাসরি মডার্ন পিরিয়ড থেকে কোনো প্রশ্ন ছিল না। তবে আমাদের ভিক্টোরিয়ান পিরিয়ড থেকে চার্লস ডিকেন্সের একটা বিখ্যাত উপন্যাস এ টেল অফ টু সিটিজ, সেখান থেকে প্রশ্ন ছিল যে এখানে দুটো শহরের নাম বলা আছে, একটা লন্ডন আর একটা হচ্ছে প্যারিস। এই ব্যতীত হচ্ছে আর মডার্ন পিরিয়ড থেকে এই বিসিএস এ তেমন কোনো প্রশ্ন, আচ্ছা ছিল একটা, এ ফেয়ারওয়েল টু আর্মস আর্নেস্ট হেমিংওয়ে, যিনি হচ্ছে মার্কেল উপন্যাসিক, সেইটা ব্যতীত মডার্ন পিরিয়ড থেকে তেমন কোনো প্রশ্ন ছিল না। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, তাহলে রানী এলিজাবেথ রানী ভিক্টোরিয়া মারা গেলেন কত সালে? রানী ভিক্টোরিয়া মারা গেলেন হচ্ছে আপনার 1901 সালে, রাইট? এবং এরপরে হচ্ছে যে ক্ষমতায় আসলেন সেটা হচ্ছে এডওয়ার্ড। আমি যদি এদের একটা বংশক্রম, অর্থাৎ এই মডার্ন পিরিয়ডের একটা ছোট বংশক্রম যদি আপনাদের দেখাতে চাই, খেয়াল করে দেখেন। এটা হচ্ছে সর্বশেষ রানী ভিক্টোরিয়ার পর থেকে
বর্তমানে একটা হচ্ছে বংশ ক্রমাণু বা ধারাবাহিকতা। কুইন ভিক্টোরিয়া অর্থাৎ রানী ভিক্টোরিয়া মারা গেলেন কত সালে? 1900 কিন্তু আপনার 1 সালে, এটা কিন্তু মারা গেলেন। তাহলে 1901 সালে ক্ষমতায় বসলেন কে? এই যে এডওয়ার্ড 7। ভালো করে খেয়াল করে দেখেন, এডওয়ার্ড 7 অর্থাৎ 1901 সালে ক্ষমতায় বসলেন এডওয়ার্ড 7 এবং উনি হচ্ছেন কুইন ভিক্টোরিয়ার পুত্র। পিতা মানে মা এবং পুত্র, অর্থাৎ কুইন ভিক্টোরিয়া হচ্ছেন মা, তারই পুত্র হচ্ছে আপনার এডওয়ার্ড 7, সপ্তম এডওয়ার্ড বাংলায় যদি বলেন। উনি ক্ষমতায় বসলেন এবং উনি ক্ষমতা থেকে মানে উনি মারা যান হচ্ছে 1910 সালে। 1910 সালের পরে ক্ষমতায় বসেন, ভালো করে খেয়াল করে দেখেন, জর্জ পঞ্চম অর্থাৎ পঞ্চম জর্জ। এর কারণে এই পিরিয়ড নাম অনুসারে এর নাম হচ্ছে জর্জিয়ান পিরিয়ড। ভালো করে খেয়াল করে দেখেন, এর নাম কি? জর্জিয়ান পিরিয়ড। উনি মারা যান 1936 সালে। এই 1936 সালে ক্ষমতায় আসলেন, তার নাম হচ্ছে এডওয়ার্ড 8 অর্থাৎ অষ্টম এডওয়ার্ড। এখানে একটা ট্র্যাজেডি আছে, মেবি 265 বা এর বেশি না। উনি একটা ফ্রান্সের মেয়ের প্রতি প্রেমে পড়লেন, তার নাম হচ্ছে ওয়ালিস, এবং এটা নিয়ে 2005 সালে একটা মুভিও আছে। এবং এটা শুধু মানে পুরো ইংল্যান্ড জুড়ে, অর্থাৎ মেয়েটা ছিল বিধবা, উনি বিধবা প্রেমে মজলেন এবং ইংল্যান্ডের জনগণ বললেন হয় আপনি সিংহাসন ছাড়েন, না হলে মেয়েকে ছাড়েন। তার মধ্যে আরেকটা বড় বিষয় হচ্ছে ফ্রান্সের মেয়েটা ইংল্যান্ডের না, ফ্রান্সের মেয়ে। আর ফ্রান্স ইংল্যান্ড তো মনে করেন হচ্ছে আপনার কি বলবো, একটা সাপে নেউলের সম্পর্ক, সে প্রাগ ঐতিহাসিক কাল থেকে ভারত পাকিস্তানের মতো, যেটা একটু আগে আপনাকে বললাম। যদি ফ্রান্স সাহায্য না করতো, আমেরিকার স্বাধীনতার ইতিহাসের গল্পটা হয়তো বা ভিন্ন হতো। এটাই সত্যি কথা। ইংল্যান্ডের সাথে আমেরিকা পেরে উঠছিল না। সেই আমেরিকা এখন দেখেন সুপার পাওয়ারদের না, শুধু বিশ্ব না, পুরো বিশ্ব পরিমণ্ডল সুপার পাওয়ারকেও এবং জাতিসংঘকে কন্ট্রোল করতেছে। তো সময় কিন্তু এক সময় আপনার আসে, ধৈর্য রাখতে হয়। সময় আসবেই, অবধারিত ভাবেই আপনার জন্য সময় আসবে, শুধু আপনি একটু ধৈর্য রাখেন। গত 15 বছরে বিভিন্ন ভাবেই লাঞ্ছিত ছিলাম, সেটা পারিবারিক ভাবে বলেন, রাজনৈতিক ভাবে বলেন, আত্মীয় স্বজনের দিক ভাবে বলেন। এখন সময়টা অনেকটা কাছাকাছি, শুধু কাছাকাছি না, এখন অনেকে সমীহ করে কথা বলে। সময় অবশ্যই আপনার আসবে। তো বাস্তবতা হচ্ছে এই জর্জের মৃত্যুর পরে ক্ষমতায় বসেন হচ্ছে আপনার এডওয়ার্ড অষ্টম অর্থাৎ অষ্টম এডওয়ার্ড। খেয়াল করেন, এবং তার সম্পর্ক ছিল প্রেমের, কার সাথে? ফ্রান্সের একটা বিধবা নারীর সাথে, তার নাম হচ্ছে ওয়ালিস। এবং তারা কিন্তু দীর্ঘ 36 সালে বিয়ে করার পরে মারা যান। জর্জ এডওয়ার্ড 7 কিন্তু মারা যান আপনার 1972 সালে। 1972 সালে আমাদের স্বাধীনতা ঠিক পরপরই উনি কিন্তু মারা যান, এবং 36 বছরের দীর্ঘ একটা সুখী দাম্পত্য জীবন তারা পার করে। এবং এই তাদের দাম্পত্য জীবনের উপর একটা ছবি নির্মিত হয় 2005 সালে, ওয়ালিস অ্যান্ড এডওয়ার্ড। আপনারা গুগলে সার্চ করেন বা হচ্ছে আপনার কি বলে আপনার ইউটিউবে সার্চ করেন, আপনারা সিনেমাটা পেয়ে যাবেন কেমন। এবং বাস্তবতা হচ্ছে এডওয়ার্ডের এই প্রেম কাহিনী খুব রোমান্টিক একটা কাহিনী কিন্তু ছিল। 72 সালে উনি মারা যান এবং ওয়ালিস সিম্পলকে উনি বিয়ে করে প্যারিসে বসবাস শুরু করেন। তার পরিবর্তে মাত্র বেশি দিন না, 326 দিনের শাসন ক্ষমতার পরে আবার ক্ষমতায় বসেন তারই হচ্ছে কি বলে ভাই, সেটা হচ্ছে জর্জ 6 অর্থাৎ ষষ্ঠ জর্জ। যেহেতু উনি মাত্র 326 দিন ক্ষমতা পালন করেছেন এবং অবশেষে ইংল্যান্ডের জনগণের কথা মেনে নিয়ে, আম্মু এদিকে আসো, ইংল্যান্ডের জনগণের কথা মেনে নিয়ে উনি সাম্রাজ্য ছেড়ে দিলেন। প্রেমের জন্য এত বড় ত্যাগ ইতিহাসের ব্রিটিশ এম্পায়ারে তো নাই, আর কোন এম্পায়ারে এত বড় ত্যাগ আছে কিনা আমার জানা নাই। আপনার থাকলে একটু জানাবেন, ভালোবাসার জন্য এত বড় ত্যাগ। এই জন্য বলে না যে প্রেমের মরা জলে ডোবে না মা, আম্মা। হ্যাঁ, থ্যাংক ইউ মা। এরপরে হচ্ছে তার ভাই ক্ষমতায় বসলেন। ভালো করে খেয়াল করে দেখেন, তার ভাই, তার নাম হচ্ছে জর্জ ষষ্ঠ অর্থাৎ উনি কিন্তু জর্জ পঞ্চমেরই সন্তান। খেয়াল করে দেখেন, এটা কিন্তু দুই ভাই, আমি লিখে রাখছি দেখেন, এটা ব্রাদার। আমি এটা ক্লাস শেষে দিয়ে দিব। কুইন ভিক্টোরিয়ার সন্তান হচ্ছে আপনার এডওয়ার্ড সপ্তম এডওয়ার্ড, তারই সন্তান হচ্ছে আপনার জর্জ পঞ্চম জর্জ। তাদের দুই সন্তান, একটা এডওয়ার্ড অষ্টম আর জর্জ ষষ্ঠ জর্জ। আর এই ষষ্ঠ জর্জের সন্তানই হচ্ছে আপনার এলিজাবেথ দ্বিতীয়, যার জন্ম হচ্ছে আপনার কি বলবো আপনার 1900 জন্ম হচ্ছে আপনার কত 1900 বললাম, হ্যাঁ 26। আর এলিজাবেথের মৃত্যু হচ্ছে 2021 সাল, প্রায় 95। এবং দীর্ঘ সেই 1952 সাল থেকে 2021 সাল, দীর্ঘ প্রায় 70 বছর তিনি ইংল্যান্ডের সাম্রাজ্য শাসন করছেন রানী এলিজাবেথ দ্বিতীয়। ওনার সময়টা অনেক সমৃদ্ধি ছিল।
নিঃসন্দেহে। এবং এবং এই রানী এলিজাবেথ দ্বিতীয় সন্তান, তার নাম হচ্ছে এখন চার্লস তৃতীয়। এই চার্লস তৃতীয় এখন হচ্ছে ইংল্যান্ডের ব্রিটিশ এম্পায়ারের এই ব্রিটিশ সাম্রাজ্যের পরিবার, যেটা বিশ্বের মধ্যে এখনো সবচেয়ে নামি দামি এবং ব্যয়বহুল পরিবার। সো দোজ অল অ্যাবাউট আপনার যুগ বিভাগ বা ক্লাসিফিকেশন। আর সত্যি কথা বলতে আধুনিক যুগে সাহিত্যিকের অভাব নাই, প্রচুর প্রচুর সাহিত্যিক ভাই। কিন্তু দেখেন আধুনিক যুগের সাহিত্যিক, এত সাহিত্যিক, প্রশ্ন এসছে মাত্র একটা। আধুনিক যুগে এত সাহিত্যিক কিন্তু প্রশ্ন আসছে মাত্র একটা। এখন আপনি বলেন তো ভাই যে কাকে রেখে কাকে দিবেন? ব্যাপারটা এরকম, যদি আপনাকে চূড়ান্ত ভাবে বলা হয় যে বাবা মা কাকে বেছে নিবা, দুটাই ইকুয়াল ইম্পর্টেন্ট, তারপরেও যদি এমন একটা পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হয় যে জাস্ট পিক এনিওয়ান, দেখবেন আপনার বুকের ভেতরে ধুকধুক করবে। সো ভাই সাহিত্যটা এমন, বাদ দিবেন কাকে? অনেক প্রথিতযশা সাহিত্যিক আছে আধুনিক যুগে, কথা বুঝছেন কিনা? আমরা জর্জ বার্নার্ড শোকে পাবো, আমরা আর্নেস্ট হেমিংওয়েকে পাবো, টি.এস. ইলিয়টকে পাবো, আমরা ও হেনরিকে পাবো, ঠিক আছে না? এমন অনেক প্রথিতযশা সাহিত্যিক আছে, কিন্তু আপনি বাদ দিবেন কাকে? এবং বাংলা সাহিত্যের সাথে ইংলিশ সাহিত্য দেখেন আপনার মিল আছে, খুবই সুন্দর মিল আছে। যাই হোক, যে বিষয়টা আমি আপনাকে বলতেছিলাম, আসেন নিঃসন্দেহে নিঃসন্দেহে আবু সুলাইমান। আচ্ছা, যেখানে আমরা ছিলাম, আসেন একটু আমরা সেখানে ফিরে যাই, প্লিজ ডোন্ট মাইন্ড। যেখানে আমরা ছিলাম, এবার আমরা যেটা বলতেছিলাম গতকালকে থেকে, আমরা একটু চাইলে রেনেসা পিরিয়ড নিয়ে আজকে হালকা কথা বলবো। আপনাদেরকে কালকে হালকা টাচ দিয়েছিলাম রেনেসা পিরিয়ড। রেনেসা মিন্স হচ্ছে আপনার রিভাইভাল, পুনর্জন্ম, পুনর্জাগরণ। এটা হচ্ছে এজ অফ লার্নিং, অর্থাৎ আপনি একটু কমেন্টে লিখবেন রিবার্থ অফ লার্নিং, নট এ লাইফ। যদি প্রশ্ন কখনো আসে যে রিবার্থটা আসলে কিসের, অবশ্যই বলবেন আপনি লার্নিং। সো রিবার্থ অফ লার্নিং, রেনেসা মিন্স রিবার্থ অফ লার্নিং। দাও আমি একটু খাই, আমি খাবো না, দিবা না? যাও আমার কাছে যাও, প্লিজ যাও, যাবা? আচ্ছা, এরপরে কি বলছে দেখেন, মূলত হচ্ছে রেনেসা শুরু হয় ইতালির ফ্লোরেন্স শহরে। ইংল্যান্ড, ইতালি, ফ্রান্স, এরা কিন্তু দেখবেন পুরো ইউরোপ জুড়ে কিন্তু বসবাস, ঠিক আছে না? এবং ওই যে বললাম শেক্সপিয়র তার কোন সাহিত্য কিন্তু ব্রিটিশ রাজ পরিবারের কাউকে নিয়ে লেখে নাই, সমালোচনা করছে, আলোচনা করছে, মতামত দিয়েছে। এই কারণে সবসময় যে রাষ্ট্র ক্ষমতায় যারা আছে তাদের বিপক্ষে কথা বলতেই হবে বলেই আপনাকে সমালোচনা করতে হবে তা নয়, আপনি আকার ইঙ্গিতেও কিন্তু আপনার মত প্রকাশ করতে পারেন। এটা হচ্ছে বাস্তবতা। সো রিবার্থ অফ লার্নিং, ইয়েস। রেনেসা শুরু হয় কোথায়? ইতালির ফ্লোরেন্স, এবং তা সমগ্র ইউরোপে ছড়িয়ে পড়ে। ইতালি কি ফ্লোরেন্সে না কোথায়? ইতালির ফ্লোরেন্সে। খুব গুরুত্বপূর্ণ এটা। এই সময় যেটা বলা হচ্ছে দেখেন, প্রিপারেশন ফর রেনেসা বলা হচ্ছে এই সময় ছিল ইংল্যান্ডের জনগণের জন্য দুর্বিষহ সময়, যেটা গতকাল বলেছিলাম। রানী এলিজাবেথ, যাকে বলা হয় ভার্জিন কুইন, বাবা ছিলেন হেনরি এইট। তিনি দুঃশাসনের মাধ্যমে ইংল্যান্ডকে কোথায় নরকে পরিণত করে। আর এই যে যখন আমি বলি ক্লাসে পড়াইতাম হেনরি এইটের পাশে লিখে রাখেন মিশা সওদাগর, খুব ভালো একটা মানুষ না? গতকালকে আপনাদের বলছিলাম, খেয়াল করে দেখেন। তবে তার দুঃশাসন নিয়ে, হেনরি এইটের দুঃশাসন প্রতিবাদ স্বরূপ একটা সাহিত্য রচনা করেন থমাস মোর, যাকে হচ্ছে আপনার 1533 সালে মানে ইউটোপিয়া রচনা করার জন্য আপনাকে তাকে এক্সিকিউটেড বলা হয়, অর্থাৎ মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়, এক্সিকিউটেড করা হয়। ইউটোপিয়া 2 খণ্ডে বিভক্ত, 2 পার্ট। একটা পার্টে হচ্ছে আপনার হেনরি এইটের দুঃশাসনের চিত্র আঁকা, আর অন্য পার্টে উনি এমন একটা স্বর্গরাজ্য কল্পনা করেছেন যেখানে উনি হচ্ছে কোনো মারামারি নাই, হানাহানি নাই, কাটাকাটি নাই, এমনটা বলা আছে। আর ইউটোপিয়া লেখার জন্য থমাস মুরকে শিরচ্ছেদ করা হয় কত সালে? 1533 সালে। যদি আপনার পিডিএফ থাকে প্রিন্ট করা, তাহলে লিখে রাখেন 1533 সালে তাকে শিরচ্ছেদ করা হয়। হেনরি এইটের স্ত্রী সংখ্যা ছিল বেশি না, মাত্র 6টা। আর হেনরি এইট তার দ্বিতীয় বিয়ে সংক্রান্ত কারণে জন্ম নেয় হচ্ছে প্রোটেস্ট্যান্ট। গতকালকে বলেছিলাম একটা সিভিল ওয়ারের কথা, যে সিভিল ওয়ারের মূল ছিল হচ্ছে প্রোটেস্ট্যান্ট মানে হচ্ছে এগেনস্ট অফ পোপ, আর ক্যাথলিক মানে হচ্ছে সাপোর্টার অফ পোপ। আর এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন হেনরি এইট। তার ব্যক্তিগত বিয়ে সংক্রান্ত কারণে যখন পোপরা তার বিয়ের বিরোধিতা করলো, এই পোপের স্বেচ্ছাচারিতাকে দুমড়ে মুচড়ে দেওয়ার জন্য তিনি আরেকটা নতুন পন্থা চালু করলেন, যার নাম হচ্ছে প্রোটেস্ট্যান্ট। এই প্রোটেস্ট্যান্ট আর ক্যাথলিক একটা দীর্ঘ সময় ইংল্যান্ডে গৃহযুদ্ধ চললো, বাংলাদেশে যেমন আওয়ামী লীগ বিএনপি গৃহযুদ্ধ চলে, দীর্ঘ একটা সময় ইংল্যান্ডে প্রোটেস্ট্যান্ট ক্যাথলিকের গৃহযুদ্ধ চলে। এলিজাবেথের পরিচয় দেওয়া আছে, উনি হেনরি এইটের দ্বিতীয় স্ত্রী অ্যানি বোলেনের কন্যা। অ্যানি বোলেন, অর্থাৎ এলিজাবেথের মায়ের নাম হচ্ছে অ্যানি বোলেন, এটা কখনোই আসবে না।
যাকে পরকীয়ার দায়ে শিরচ্ছেদ করা হয়, এটা 1535 মাঝামাঝি, এবং এলিজাবেথকে অবৈধ ঘোষণা করা হয়। সো আপনার যদি আমি বলি কাব্যিক অর্থে পরকীয়া ছিল, পরকীয়া আছে, পরকীয়া থাকবে, যাই কাব্যিক অর্থে আর কি। হ্যাঁ, ব্যাপারটা এরকম আর কি। 1553 সালে দেখেন, যেটা গতকাল বলেছিলাম, 1553 সালে ক্ষমতায় বসেন কে? কুইন মেরি ক্ষমতায় বসেন, যিনি রানী এলিজাবেথের ছিলেন সৎ বড় বোন। ভালো করে খেয়াল করে দেখেন, 1553 সালে প্রথম ক্ষমতায় বসলেন কে? কুইন মেরি, রানী এলিজাবেথের বড় বোন এবং সৎ বড় বোন, যাকে বলা হচ্ছে দেখেন ব্লাডি মেরি। ব্লাডি শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা 1917 ওয়ার্ডকে বলি ব্লাডি ওয়ার। আমরা 2024 সালের যুদ্ধটাকে বলি ব্লাডি ওয়ার, রক্তক্ষয়ী যুদ্ধ। যদি মানুষ মারা যায় আমরা বলতে পারি ব্লাডি ক্ল্যাশ বিটুইন ট্রাক এন্ড বাস। অনেক মানুষ যদি মারা যায় সেখানে আপনি বলতে পারেন ব্লাডি ক্ল্যাশ। ব্লাড মানে হচ্ছে রক্ত, এটা ম্যাটেরিয়াল নাউন। নাউনের সাথে ওয়াই দিলে অ্যাডজেক্টিভ হয়। যেমন নয়েজ, নয়েজের সাথে ওয়াই দিলে হবে নয়েজি। গ্রিড মানে লোভ, ওয়াই দিলে হবে গ্রিডি। রেইন মানে বৃষ্টি, ওয়াই দিলে হবে রেইনি, বৃষ্টি স্নাত। খুব ভালো করে মনে রাখবেন, নাউনের সাথে যদি আপনি ওয়াই দেন তাহলে হয়ে যাবে অ্যাডজেক্টিভ। কথা ক্লিয়ার? আসো, নাউনের সাথে যদি ওয়াই দেন তাহলে হয়ে যাবে অ্যাডজেক্টিভ। প্লিজ লেডিস এন্ড জেন্টলম্যান, আসো মা, আসো, কোলে আসো, প্লিজ। আচ্ছা, একটু শুধু শোনেন। আবার বলতেছি ভাই, এগুলো হচ্ছে ভাই আন্ডারস্ট্যান্ডিং এর কিছু নেই। আপনি মাথায় যত রাখবেন পরীক্ষার হলে আপনি তত অ্যাডভান্টেজ পাবেন। সো এটা গ্রামার না, সো এটা বলেন না যে স্যার আসতে, জাস্ট একটু শোনেন, বারবার শোনেন। আপনার এগুলো ভাই খুব একটা বেশি সময় নিতে হবে না। এবং গতকাল থেকে আজ পর্যন্ত আপনাকে যে তথ্য দিছি এর মধ্যে আপনি দু একটা প্রশ্ন কমন পেয়ে যাবেন, গ্যারান্টি দিচ্ছি। আর কিচ্ছু নয়, শুধু আপনি গল্প আকারে আমার কথাগুলো একটু শোনেন। না, আপনার হচ্ছে থমাস মোরের যে ইউটোপিয়া, এটা এই জাতীয় স্বর্গরাজ্য আসলে বানানো কঠিন, আর বাংলাদেশের প্রেক্ষাপটে তো আরো কঠিন। সো ব্লাডি ওয়ার, ব্লাডি মেরি, রক্ত পিপাসু মেরি, কারণ তিনি ক্যাথলিক ছিলেন, এই জন্য ওনাকে প্রচুর প্রোটেস্ট্যান্ট হত্যা করেন, এই জন্য ওনাকে বলা হচ্ছে ব্লাডি মেরি। এই কথাগুলো এখানে অলরেডি লেখা আছে। 1558 সালে ভালো করে খেয়াল করে দেখেন, জরায়ুতে ক্যান্সারের কারণে কুইন মেরি মারা গেলে ক্ষমতায় বসেন রানী এলিজাবেথ, যার নাম অনুসারে এই যুগে নাম করা হয় এলিজাবেথান পিরিয়ড। একটা বিষয় মনে রাখবেন, ট্রানজিশনটা গুরুত্বপূর্ণ, মানে বর্ডারটা গুরুত্বপূর্ণ। 1558 সাল একটা ট্রানজিশন। এই সময় কে ক্ষমতায় বসলো? এলিজাবেথ। 1603 সাল একটা ট্রানজিশন। এই সময় কে ক্ষমতায় বসলো? জেমস ফার্স্ট। এই ট্রানজিশন পিরিয়ডটা খুব ভালো করে গুরুত্বের সাথে দেখবেন। আচ্ছা আম্মু, খাও, যাও খেতে থাকো মা, আমি ক্লাস নেই চাচ্চুদের। আচ্ছা, জেনে রাখা ভালো বলা আছে, দেখেন এই কথাগুলো বলছিলাম, জেনে রাখা ভালো। সেটা হচ্ছে 1603 সালে রানী এলিজাবেথের মৃত্যুর পরে, ভালো করে খেয়াল করে দেখেন, এগুলো ভিতরে দেয়া আছে। আমি যদি আরেকটু ছোট করি তাহলে হয়তো বা দেখাতে পারবো। 1603 সালে রানী এলিজাবেথ মৃত্যুর সাথে সাথে তার যে বংশ, টিউডার বংশের সমাপ্তি হয়, আর ইংল্যান্ডের ক্ষমতায় আসেন স্কটল্যান্ডের রাজা কিং জেমস ফার্স্ট। অর্থাৎ উনি মৃত্যুর পরে খুঁজে দেখা হলো যে নড়েছে নাকি ভাই? আচ্ছা, উনি মৃত্যুর পরে খুঁজে দেখা হলো যে ওর কোনো বংশধর আছে কিনা আর কি। হ্যাঁ, আচ্ছা, মামুনি এটাতে হাত দিও না মা, এটাতে হাত দিও না প্লিজ। অবশেষে খুঁজে পাওয়া গেল স্কটল্যান্ডে, যেটা গতকালকে বলেছিলাম, কিং জেমস ফার্স্ট। ওকে, তো কিং জেমস ফার্স্ট, যার নাম অনুসারে যুগের নামকরণ করা হয় জ্যাকোবিয়ান পিরিয়ড। আচ্ছা, নো, আচ্ছা। এরপরে যে বিষয়টা আসেন, দেখেন এখানে আমি ইউকে এবং গ্রেট ব্রিটেনের পার্থক্যটা বলে দিয়েছি। ইউকে এবং গ্রেট ব্রিটেন ভালো করে খেয়াল করে দেখেন, একটা সাধারণ জ্ঞানের কাজ। 1603 সালে ইংল্যান্ড এবং স্কটল্যান্ড একত্রিত হয়, কিন্তু পার্লামেন্ট আলাদা ছিল। তখনও পার্লামেন্ট আলাদা ছিল, ভালো করে খেয়াল করে দেখেন। 1603 সালে ইংল্যান্ড স্কটল্যান্ড একত্রিত হলো কার আমলে? কিং জেমস ফার্স্টের আমলে, কিন্তু তখনও পার্লামেন্টটা আলাদা ছিল। এই যে দেখেন, পার্লামেন্ট আলাদা ছিল। এর পরবর্তীতে যদি আমরা একটু কথা বলি, সেটা হচ্ছে দেখেন, ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং এর সাথে যোগ দিল হচ্ছে আপনার ওয়েলস। মেবি এটা রানী অ্যানির রাজত্বকালে আর কি। হ্যাঁ, মেবি 1707 সালে হচ্ছে ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলস যুক্ত হয়ে এই তিনটা মিলে তৈরি হলো গ্রেট ব্রিটেন, এবং এই তিনটার কি বলে হচ্ছে আপনার পার্লামেন্টকেও একত্রিত করা হলো 1707 সালে। অর্থাৎ 1603 সালে তার 104 বছর পরে, 1603 সালে ইংল্যান্ড, স্কটল্যান্ড একত্রিত হলো, ঠিক 104 বছর পরে 1707 সালে আবার ইংল্যান্ড, স্কটল্যান্ডের সাথে যোগ দিল কে? ওয়েলস। এটা মিলে তৈরি হলো গ্রেট ব্রিটেন। তখন পর্যন্ত
ঠিক। এরপরে দেখেন 1801 সাল, 1801 সালে খেয়াল করে দেখেন 1801 সালে কি হলো, ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলস অর্থাৎ গ্রেট ব্রিটেনের সাথে যোগ দিল হচ্ছে আপনার আয়ারল্যান্ড। এই চারটা, গ্রেট ব্রিটেন আর আয়ারল্যান্ড মিলে হচ্ছিল আপনার ইউনাইটেড কিংডম, যেটা হলো সেটা হচ্ছে 1921 সালে। 1921 সালে আপনি ভালো করে জানেন 1921 সালে একটা মহান ঘটনা, ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা। সেই 1921 সালে দক্ষিণ আয়ারল্যান্ড স্বাধীনতা লাভ করলে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ড মিলে তৈরি হলো ইউকে, বা বর্তমানে যেটাকে আমরা বলি ইউনাইটেড কিংডম। আশা করি ছোট্ট পরিসরে ইউনাইটেড কিংডমের ইতিহাস আপনাদের কাছে পরিষ্কার, ক্লিয়ার। আচ্ছা, ক্ষমতা পালাবদল তো হবে, যেমন হচ্ছে আপনার উসমানীয় সাম্রাজ্য শাসন করছে প্রায় 600 বছর, বাইজেন্টাইন সাম্রাজ্য তো এটা হচ্ছে অনেক প্রাচীন সাম্রাজ্য, জুলিয়াস সিজার থেকে শুরু করে এটা অনেক মানে অনেক আগের একটা সাম্রাজ্য বাইজেন্টাইন, কথা বলতে পারছি। আচ্ছা, এবার যদি আমরা একটু চলে আসি, দেখেন আমরা অবশেষে তাহলে মোটামুটি আমাদের প্রিপারেশন ফর রেনেসাঁ এই পিরিয়ডে তেমন পড়ার কিছু নাই। আমাদের এখন যেটা পড়তে হবে সেটা হচ্ছে দেখেন এলিজাবেথান পিরিয়ড, ভালো করে খেয়াল করে দেখেন এলিজাবেথান পিরিয়ড। এই এলিজাবেথান পিরিয়ড এখানে যতগুলো কথাবার্তা বলা আছে দেখেন, গ্লোরিয়াস, গ্লোরিয়াস পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার। এলিজাবেথান পিরিয়ডকে বলা হচ্ছে গ্লোরিয়াস পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার, গ্লোরিয়াস পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার, গ্লোরিয়াস, খেয়াল করে দেখেন গ্লোরিয়াস পিরিয়ড। এরপরে হচ্ছে আপনার গোল্ডেন পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার, যেটা আসছিল 38 বিসিএস এর পরে, 46তম বিসিএস এ, প্রায় হচ্ছে আপনার 8টা বিসিএস পরে, অর্থাৎ 46 এর প্রশ্ন আমার হাতে আছে। দ্য মোস্ট which period is known as the golden age of English literature? সো গোল্ডেন পিরিয়ড অথবা গোল্ডেন এজ অফ লিটারেচার এর নামই হচ্ছে আপনার এলিজাবেথান পিরিয়ড। ওকে, তাহলে একটু এই বিষয়গুলো আপনি একটু কমেন্ট করেন। অর্থাৎ যদি একমাত্র মানে পিরিয়ড আছে যাকে বলা হয় স্বর্ণযুগ, সাহিত্যের, ইংলিশ সাহিত্যের স্বর্ণযুগ, শুধু তাই না, কেন বলতেছি, ইংলিশ সাহিত্যে অনেক সাহিত্যিক আছে, আপনি সবগুলো বাদ দিয়ে দেন, শুধু যদি আপনি শেক্সপিয়ারের সাহিত্যকর্ম দিয়ে পুরো ইংলিশ সাহিত্যকে বিশ্বের দরবারে রিপ্রেজেন্ট করেন, শুধু শেক্সপিয়ার দিয়েই ইংলিশ সাহিত্য হবে বিশ্বের দরবারে অন্যতম শক্তিশালী সাহিত্যের মধ্যে একটি। আজ থেকে 500 বছর আগে, 600 বছর আগে বা 550 বছর আগে তার যে চিন্তা, কবি সাহিত্যিকরা সবসময়ই হচ্ছে 100, 200, 300 বছর পরে ভাবতে পারে। এই জন্য ওনাদেরকে মনে হয় মানে ওই সময়ের কন্টেম্পোরারি সমসাময়িক সময়ের মানুষরা তাদেরকে পাগল মনে করে, খুবই স্বাভাবিক। সক্রেটিসকেও মানুষ পাগল ভাবতো, তার জাতির লোকেরা তাকে সেন্টেন্স টু ডেথ, তার মৃত্যুদণ্ড কার্যকর করছে। সেই সক্রেটিসের আজকে ফিলোসফি, তার থিওরি গুলো, সক্রেটিসকে বলা হয়েছিল হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ দ্য সাকসেস, আপনি আমাকে সাকসেসের ডেফিনেশন বলতে পারেন? সক্রেটিস বলছিল যে আপনাকে যখন হচ্ছে পানির নিচে চুবাই ধরা হবে, ঘাট ধরে আপনাকে পানির নিচে চুবানো হবে, আপনি যে বাঁচার জন্য উঠার যে প্রাণান্তকর চেষ্টা, এই চেষ্টাটার নাম হচ্ছে আপনার সফলতা। এখন আপনার কাছে আমার প্রশ্ন, আপনাকে পানিতে চুবানোর পরে যদি আপনি ওঠার জন্য, বাঁচার জন্য যে চেষ্টাটা করবেন, এটাই যদি আপনার সফলতার সংজ্ঞা হয়, এই টাইপের মরিয়া হয়ে চেষ্টা কয়জন করেন? সজীব, তুমি তো বলতেছো স্যার ক্লাস অফ করে দেন, কেন? টানা 5 দিন ক্লাস করে কি 6ষ্ঠ দিনে যে ফুচকা খাবা? ফুচকা খাওয়া বন্ধ করো, তাহলে ভালো কিছু হতে পারে। সত্যি কথা হচ্ছে প্রাণান্তকর চেষ্টা না থাকলে পরিবর্তন আসে না। ড্রাস্টিক্যাল মানে একটা ধাক্কা না দিলে হচ্ছে ড্রাস্টিক্যাল পরিবর্তন আসে না। তোমার পরিশ্রমের মাত্রা যত বড় হবে, তোমার পরিবর্তনের মাত্রাও তত বড় হবে। এটা যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে এটাই সত্যি কথা। তুমি উজাড় হস্তে পৃথিবীকে তোমাকে দিবা, পৃথিবী তোমাকে উজাড় হস্তে তার ব্যাগ দেবে। পৃথিবী কোনো কিছু ঋণ রাখে না, সেটা আঘাত হোক, ভালোবাসা হোক আর কর্ম হোক। তুমিও কর্মের জায়গায় পৃথিবীকে উজাড় করে দাও, পৃথিবীও তোমাকে সফলতা দুহাত ভরে দিবে। হয়তোবা খুব কাউকে দ্রুত দেয়, অথবা কাউকে একটু সময় পরে দেয়। একটা সময় মনে হয়তো সরকারি চাকরি পায় না, আফসোস মনে হইতো, কিন্তু এখন আর মনে হয় না। এই বয়সে, অর্থাৎ
35-এ এসে আমি যেই পরিমাণ টাকা কামাইছি, একটা সরকারি চাকরিজীবীকে সৎভাবে কামাইতে কামাইতে 55 পর্যন্ত যেতে হবে, সৎভাবে। অসৎভাবে ভিন্ন কথা। তা আমি তাহলে আমি আরো 25 যদি বেঁচে থাকি, মানে আরো 20 বছর অনায়াসে আমি আমার জীবন উপভোগ করতে পারবো, আর ওই টেনশনে চলে যাবে। কথা বুঝতে পারছো? খেয়াল করে দেখো। সো এটা হচ্ছে বাস্তবতা। আম্মু ডিস্টার্ব করো কেন বাবারে, আসো। যেটা বলতেছিলাম ভালো করে খেয়াল করে দেখেন প্লিজ। আচ্ছা, এরপরে দেখেন গোল্ডেন পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার, এটা 38তম ছিল, 46তে আসছে, আমি এটা আপডেট করে দিব। আর্লি রোমান্টিক। এখন আমি যদি বলি রোমান্টিক পিরিয়ড আমরা পেয়েছি, আপনি যে রোমান্টিকতা করেন এটাই কি রোমান্টিকতা? ইভেন আমার একটা সময় যখন ছাত্র জীবনে আমি বাড়ি যাইতাম, দেখবেন আপনি হচ্ছে ওই যে ভারতের একটা নায়ক আছে উত্তম কুমার, দেখবেন খুব ঠান্ডা, হ্যাঁ ঠান্ডা। আপনি ওই ওদের মানে ডেলিভারি গুলো দেখবেন, ডায়লগ ডেলিভারি, তারপরে হচ্ছে মানে রোমান্টিকতা দেখবেন। এখন বর্তমান সময়ে আপনি যেটাকে রোমান্টিকতা বলেন, এটা নগ্নতা ছাড়া আর কিছু না। কুকুর বিড়াল তারা হচ্ছে জনসম্মুখে তাদের সেক্সুয়াল নিড পূরণ করে, আপনিও জনসম্মুখে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে চাচ্ছেন, জড়াই ধরার মাধ্যমে, কিস করার মাধ্যমে, বাইকের একটা থান্ডার আপ দেওয়ার মাধ্যমে। এগুলো ভাই নগ্নতা, এগুলো হচ্ছে রোমান্টিকতা না। আপনি মানেন আর না মানেন, রোমান্টিকতার গল্পটা আলাদা। এবং দ্য ভেরি সেক্রেট রিলেশনের নাম হচ্ছে হাজবেন্ড এন্ড ওয়াইফ। এটা বাইরে দাঁড়িয়ে বা ওই নৌকার সামনে দাঁড়িয়ে রোমান্টিক রিল বানায় ফেসবুকে ছাড়াইয়া নিজের রিয়েল ভালোবাসা প্রমাণ করতে হবে, এটা রোমান্টিকতা না, এটা আধুনিকতা না, এটার নাম নগ্নতা, উলঙ্গনা, বেহায়াপনা। আপনার ভালো লাগুক আর না লাগুক, এটা হচ্ছে রিয়ালিটি। এই যে মা যাও, কথা বুঝাইতে পারছি? যেটা বোঝাতে চাচ্ছিলাম ভালো করে খেয়াল করে দেখেন প্লিজ। তাহলে আর্লি রোমান্টিক এই যুগেই কিন্তু আমরা পাবো রোমিও এন্ড জুলিয়েট। আপনি যখন ইউ ফল ইন লাভ ফার্স্ট টাইম, ডেফিনেটলি আপনি ছেলে হলে নিজেকে ভালো, আপনি ভাবেন যে আমি হচ্ছে রোমিও, আর মেয়েটাকে ভাবেন আপনি জুলিয়েট। সো এটাকে আর্লি রোমান্টিক বলাই যায়, কারণ রোমান্টিকতার যে মোহটা তৈরি হয়েছে সেটা এই যুগ থেকে তৈরি হয়েছে। সো এই যুগে কি নাই? এই যুগে আপনি আমার বলেন কি নাই? এই জন্য এই যুগটাকে আর্লি রোমান্টিক যুগ বলা হয়। এলিজাবেথান পিরিয়ড, উনি নিজেই তো রোমান্টিক ছিলেন। উনি সবসময় বিয়ে, একটা বিষয় আপনি খেয়াল করেন, আপনি একবার বিয়ে করলেন মানে কি আপনার মনে করেন রাস্তা ব্লক। ডোন্ট টেক মি নেগেটিভ প্লিজ। অবিবাহিত পুরুষ বা নারী যেটাই বলি না কেন, আমি কিন্তু ভাই আবারও বলতেছি এগুলো সাহিত্যিক কথাবার্তা, এটার সাথে দাড়ি টুপি মিলায় না। অবিবাহিত নারী পুরুষটা হচ্ছে স্টেশনের মতো, যাবে আসবে। আপনি যতক্ষণ বিয়ে না করতেছেন, বিয়েটা হচ্ছে ফিক্সড ডিপোজিট, একদম ফিক্সড। তা আপনি যখনই বিয়ে করে ফেললেন, ইংল্যান্ড ভঙ্গুর, সে তো তার মায়ের পরিণতি দেখছে। বিবাহ নিয়ে বর্তমান সময়ে দেখবেন আমাদের এই জেনারেশনের বিয়ের ব্যাপারে একটা ফোবিয়া আছে, মারাত্মক ফোবিয়া কাজ করে। বিয়ে মানেই টর্চার, বিয়ে মানেই এই, বিয়ে মানে ওই, আমার মনের মতো হতে হবে। আমি কারো মনের মতো হব কিনা জানি না, আমার মনের মতো হবে। এই যে আমার মনের মতো হবে, এখন ব্যাপারটা হয়ে গেছে বর্তমান সময়ে হাজবেন্ড ওয়াইফ দরকার, অর্ডার দেওয়া কেকের মতো না, সম্ভব না। কেউ কারো মনের মতো হয় না, হয় মনের মতো বানিয়ে নিতে হয়, না হলে সিচুয়েশন অনুসারে তার মতো হয়ে যেতে হয়। কখনো বানিয়ে নিতে হয়, কখনো মেনে নিতে হয়, কখনো মানাতে হয়। সবসময় আমার মনের মতো হবে, আল্লাহর কসম আপনার সংসার 6টাও হয়েও টিকবে না, সে ছেলে হন আর মেয়ে হন, সবসময় কিন্তু মনের মতো হয় না। এটা বানানো যায় না। সংসার জীবনে কখনো মানবেন, কখনো মেনে নিবেন, কখনো মানিয়ে নিবেন, কখনো মেনে নিবেন, কখনো আপনারটা মানবেন, কখনো তারটা মেনে নিবেন, তাহলে আপনার সংসারটা হবে, না হলে সংসার হবে না। আর বর্তমান সময় যে উগ্রতা, ছেলে মেয়ে সংসার জীবনে ঢোকেই হচ্ছে এটা নিয়ে, সংসার মানে উগ্রতা, সংসার মানে শাশুড়ি খারাপ, সংসার মানে ননদ খারাপ, সংসার মানে এই, সংসার মানে ওই, সংসার মানে সেপারেশন। আর ছেলেদের উদ্দেশ্যে একটা ব্যক্তি জীবন থেকে, ইভেন আশেপাশের জীবন থেকে একটা ভালো একটা লাস্ট কথা বলি ছেলেদের উদ্দেশ্যে, সেটা হচ্ছে তোমার বাপ মা গ্রামে থাকে, তুমি শহরে বড় চাকরি করো, অন্তত আল্লাহর দোহাই এই উদ্দেশ্যে কখনো বিয়ে করো না যে আমার বাপ মাকে দেখার জন্য আমি বিয়ে করতেছি, বউটা আমার বাপ মায়ের সাথে গ্রামে থাকবে। সো সাইকোলজিক্যাল ক্রাইসিস, সাইকোলজিক্যাল কনস্ট্যান্ট, সাইকোলজিক্যাল বোতলনেক যদি বলি, এটা ফেস করবা। এখন কি ফেস করবা? এটা ফেস করবা আফটার ম্যারেজ। ইভেন সাইকোলজির ওপর যদি বিশ্ববিদ্যালয় বলো, সেটা হচ্ছে বিবাহিত জীবন। এটার পরে বুঝবা যে সাইকোলজি কত প্রকার কি কি, এবং 3-4 বছর গেলে মোটামুটি একটা পিএইচডি হয়ে যাবে। অনার্স মাস্টার্স তো পরে কথা, এখানে অনার্স মাস্টার্স ছাড়াও পিএইচডি হয়। কথা কি বুঝছো কিনা? এটা হচ্ছে রিয়ালিটি, না করলে এটা বুঝবা না। সো এই যে মানে ফোবিয়াটা, হ্যাঁ এই ফোবিয়াটা তোমাকে বের হইতে হবে। আমার এই কথাগুলোকে নেগেটিভ ভাবে নিও না। এখানে আমি ছেলে মেয়ে উভয়ের জন্য বলতেছি, কেননা আমাদের প্রত্যেকেরই হচ্ছে সমস্যা আছে।
সামাজিক দৃষ্টিকোণ থেকে ছেলেরও যেমন সমস্যা আছে, মেয়েরও সমস্যা আছে। আবু আবু সুলাইমান লিখছো ফেমিনিজম। হোয়াট ডু মিন বাই ফেমিনিজম? কি বোঝাচ্ছ আমারে বলো। আচ্ছা, যেটা বোঝাতে চাচ্ছিলাম, দেখেন আর্লি রোমান্টিক আমরা এই যুগেই পাবো হচ্ছে রোমিও জুলিয়েটের আর্লি রোমান্টিক, এবং তাদের যে কথাবার্তা, ঠিক আছে না, যখন হচ্ছে কি বলে হচ্ছে জুলিয়েট রোমিওকে দেখলো, তার ওই যে পরিচর্যাকারী মহিলা, কেননা দুটাই হচ্ছে সম্ভ্রান্ত পরিবার, রোমিওরও একটা সম্ভ্রান্ত পরিবার, জুলিয়েটের একটা সম্ভ্রান্ত পরিবার, ওই ধরো চৌধুরিয়ান খান পরিবারের মতো দুই পরিবারের দ্বন্দ্বের বলি হচ্ছে তারা। এবং যখন হচ্ছে জুলিয়েট রোমিওকে প্রথম দেখলো, তার প্রথম দর্শনে লাভ এট ফার্স্ট সাইট, এতই প্রেমে বিমোহিত হয়ে গেল, তার পরিচর্যা মহিলাকে বলল, যাও তাকে বলো ইফ ইউ বি ম্যারিড, সে যদি বিবাহিত হয়, মাই গ্রেভ উইল বি মাই, ওই যে বাসর ঘর আর কি, হ্যাঁ, আমার কবরই হবে আমার বাসর ঘর। কথা কি বুঝছো কিনা? ওয়েডিং বেড, মাই গ্রেভ উইল বি মাই ওয়েডিং বেড, আমার কবরই হবে আমার বাসর ঘর। ভালো করে খেয়াল করে দেখো কি বাণী এগুলো, বারুদের মতো, পারমাণবিক বোমার চাইতে শক্তিশালী। তুমি যদি কাউকে এই লাইনটা বলো, যে তাকে জিজ্ঞাসা করো, যাও প্লিজ টেল মি ইফ ইউ বি ম্যারিড, সে যদি বিবাহিত হয়, মাই গ্রেভ উইল বি মাই ওয়েডিং বেড, আমার কবরই হবে আমার বাসর ঘর। এতটা প্রেমে বিমোহিত, এতটা প্রেমে মুগ্ধ। এই যুগটাকে তুমি আনলি রোমান্টিক না বলে তো বলতে পারো না, বলতে পারো এটাই মেন রোমান্টিক যুগ। কথা কি বুঝছো কিনা? রিয়ালিটি এটাই। যে বিষয়টা আমি আপনাকে বলতেছি, এরপরে দেখেন বলা হচ্ছে গ্রেটেস্ট পিরিয়ড অফ অল টাইম। ভালো করে খেয়াল করে দেখেন, আর্লি মডার্ন সবই আছে, এলিজাবেথান পিরিয়ড। এলিজাবেথান পিরিয়ডে এমন কিছু নাই যে আমরা পাবো না, এলিজাবেথান পিরিয়ড অল ইনক্লুডেড। এই নামগুলো মুখস্থ, এখান থেকে প্রশ্ন হয়েছে, সামনে হবে এটা বলতেছি না, বাট এলিজাবেথান পিরিয়ড, এখান থেকে আমরা সর্বোচ্চ সময় নিব, অন্য পিরিয়ডে গিয়ে অল্প সময় নিব, এই পিরিয়ডে সবচেয়ে বেশি সময় নিব। কথা বুঝাইতে পারছি? এলিজাবেথান পিরিয়ডে দেখেন বলা হচ্ছে দুইজন বিখ্যাত কিংবদন্তি, একটা হচ্ছে ক্রিস্টোফার মার্লো আর একটা শেক্সপিয়ার। তো মার্লো থেকে মানে করেন যে 3-4 বিশেষ পর পর একটা প্রশ্ন আসে না, আসে নাই, কিন্তু শেক্সপিয়ার এটা ম্যান্ডাটরি, অর্থাৎ এই দুইজনটা হচ্ছে কন্টেম্পোরারি, সমসাময়িক, কন্টেম্পোরারি। বাট মাল্লোটা হচ্ছে মনে রাখবেন সিনিয়র, মাল্লো সিনিয়র, শেক্সপিয়ার হচ্ছে আপনার জুনিয়র। অনেকটা মনে রাখবেন, যেমন বাংলা সাহিত্যে বাংলা চলচ্চিত্রে মান্না সিনিয়র আর শাকিব খান হচ্ছে তার জুনিয়র, অ্যাজ সেম অ্যাজ এম এ মান্না, এম এ মাল্লো, আর এস এ সাকিব, এস এ হচ্ছে শেক্সপিয়ার। কথা ক্লিয়ার? মনে থাকবে? এই যুগের প্রধান বৈশিষ্ট্য দেখেন, রানী এলিজাবেথের বিখ্যাত উক্তি ছিল, এ গুড ফেস ইজ দ্য বেস্ট লেটার অফ রিকমেন্ডেশন। এই কথার মানে করেন যে আজ থেকে মানে যে কথাগুলো বলতে গিয়ে বিয়ে নিয়ে এতগুলো কথা বললাম, রানী এলিজাবেথ যদি বিয়ে করতো, খেয়াল করে দেখেন, তাহলে কিন্তু বিশ্ব নেতারা তার প্রতি খুব একটা আকৃষ্ট হইতো না। সহজ কথা, বিয়ে করে নাই মানে হচ্ছে তার প্রতি একটা বিশ্ব নেতাদের আকৃষ্ট বা আকর্ষণ আছে। সো তার এই আকর্ষণটা দরকার। একটা সিভিলার মানে গৃহযুদ্ধ সমাপ্ত দেশকে পুনর্গঠনের জন্য অবশ্যই আপনার বিশ্ব মানে করেন বিশ্ব নেতৃত্ব দরকার। সো ওকে, ডোন্ট ম্যারি, ডোন্ট টেক মানে ডোন্ট গো টু ম্যারিড, বিয়ে করার দরকার নাই, বিয়ে করলেন না, একটা আকর্ষণ রেখে দিলেন আর কি। মানে আমি এটা আপনাকে এই কথাগুলো বলতে গিয়ে বিয়ে নিয়ে এতগুলো কথা চলে আসছে আর কি। কথা বলছেন কিনা? যেটা বলতেছিলাম, এবং তারই যে বিখ্যাত উক্তি, এ গুড ফেস ইজ দ্য বেস্ট লেটার অফ রিকমেন্ডেশন, এটা ধ্রুব সত্য। সেটা ভাইবা বলেন, বিয়ে বলেন, আর যেখানে বলেন না ভাই, আপনি মানেন আর না মানেন, আপনি প্রথম যখন ইন দা ফলেন লাভ, আপনি ও ভালো রান্না করতে পারে, ও নুডলস রান্না ভালো করে, বা ও মাংস রান্না ভালো করে, এইটা দেখে কেউ প্রেমে পড়ে না ভাই। এবং এটাই হচ্ছে বড় ফেতনা তৈরি হয় পরবর্তীতে। তুমি আগে আমার চেহারা দেখে পাগল হইলেও বিয়ে করে নিয়ে এসে এখন মাংসে লবণ কম হয়েছে এটা নিয়ে খোটা দাও। এই কম্প্যারিজন যখন মেয়েটা করে, তখন আর মিলাইতে পারে না, তখন বলে তুমি তো আমার সেই আগের তুমি না। তখন গান বাজে, এই তুমি কেন এত অচেনা হলে। কথা বুঝছেন কিনা? তো তখন এই কম্প্যারিজনটা তাকে হচ্ছে বিদগ্ধ করে, এই তখন সংকট শুরু হয়। এই জন্য বলতেছি, দেখবেন হচ্ছে যতই কথা বলেন না কেন, যে সময়ের সাথে সাথে, সময়ের জটিলতার সাথে সাথে হয়তোবা স্ট্যাটাসের পরিবর্তন হয়। যেমন দেখবেন এখন হচ্ছে বলে যে একটা ভালো মনের মানুষ দরকার, বা একটা ভালো সঙ্গী দরকার সময়ের সাথে সাথে, কিন্তু বাস্তবতা হচ্ছে আজ থেকে 10 বছর আগে এটাই ছিল না, আমার সুন্দর একজন দরকার, সে পুরুষ হোক আর নারী হোক। আপনি ফেসবুকে অসংখ্য পোস্ট পাবেন, পুলিশের এসপি বা অ্যাডমিন ক্যাডার, খুবই কাল্লা, ডোন্ট মাইন্ড, আর পাশে ধবধবে সুন্দরী একটা নারী, সেও তার পাশে ছবি তুলে কক্সবাজারে ফেসবুকে পোস্ট দিচ্ছে, আ গুড সোল আর এ গুড হার্ট বা এ গুড সোল। ঠিক আছে, বিশ্বাস করেন ও অ্যাডমিন ক্যাডার না হলে গুড সোল হয়ে উঠতো না। এটাই হচ্ছে বাস্তবতা।
এ গুড ফেস ইজ দ্য বেস্ট লেটার অফ রিকমেন্ডেশন, এটা ধ্রুব সত্য। সেটা ভাইবা বলেন, বিয়ের ভাইবা বলেন, প্রেম বলেন, রিলেশন বলেন, সব জায়গায় হোয়াট এভার, গুণকে আমরা বিচরণ করি না, কিন্তু গুণটাকে যদি আমরা করতাম তাহলে আমরা এই ফেতনাগুলোতে পড়তাম না। সরি টু সে, অনেকগুলো কথা বললাম ভাই, ক্ষমা করবেন। এরপরে বলা হচ্ছে দেখেন এলিজাবেথ যুগের সাহিত্যের বৈশিষ্ট্য আছে। এই যুগে মহিলাদের অভিনয় নিষিদ্ধ ছিল, পুরুষরাই মেয়েদের অভিনয় করতো, ভালো করে খেয়াল করে দেখেন, অর্থাৎ পুরুষরাই নারী শাস্ত্র। আর এই যুগের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে সেটা হচ্ছে লাভ, লাভ এন্ড রিভেঞ্জ। সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে রিভেঞ্জ। কেননা আপনি খেয়াল করে দেখেন সেটা হচ্ছে ক্যাথলিক আর প্রোটেস্ট্যান্টের কিন্তু একটা মারামারি ছিল। অর্থাৎ রানী এলিজাবেথ যখন ক্ষমতা গ্রহণ করছেন তখন কিন্তু ইংল্যান্ড খুব শান্ত ছিল না। ডেফিনেটলি আপনার পরবর্তী এই আগামী যদি 2-1 বছর যদি আপনার এই উপদেষ্টা সরকার থাকে, এই যুগের সাহিত্যই হবে 2024 কেন্দ্রিক। অর্থাৎ 2024-এর এই জুলাই আগস্টের যে গণহত্যা, এই গণহত্যাকে কেন্দ্র করে দেখবেন নাটক হবে, আয়নাঘরকে কেন্দ্র করে সিনেমা হবে, আয়নাঘরকে কেন্দ্র করে নাটক হবে। বাস্তবতা কিন্তু এইটাই, ছাত্র গণহত্যা নিয়ে হচ্ছে আপনার নাটক, সিনেমা, গান, অনেক কিছু হবে। করোনা নিয়ে অনেক নাটক সিনেমা হয়েছে না? করোনার মধ্যে অসংখ্য মানুষজন বাড়ি ছেড়ে শহর ছেড়ে বাড়ি যাইতে হয়েছে না? খেয়াল করে দেখেন, এগুলো রিয়ালিটি রে ভাই, এগুলো ঘটছে, এগুলো হয়েছে। তো করোনার নাটক হয়েছে, সিনেমা হয়েছে, বিদগ্ধ বাস্তবতা গুলো মানুষের সামনে বারবার তুলে ধরা হয়েছে। কথা বুঝতেছেন কিনা? অবশ্যই 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 অবশ্যই, মানে এই ভাবনাগুলো যদি না ভাবতে পারো তাহলে তোমার জীবনটা জটিল, আর এগুলো যদি থিঙ্ক করতে পারো তাহলে অবশ্যই তোমার জীবনটা সহজ। এবং সহজ করে চিন্তা করো, সহজ করেই চিন্তা করো, এটা হচ্ছে বাস্তবতা। কথা ক্লিয়ার? যাই হোক, এটা আমি আপনাকে এই কারণে বলতেছি, আপনাকে ভাবতে হবে এই বিয়ের মতো এত সুন্দর, বিয়ের মতো এত মানে স্নিগ্ধ, বিয়ের মতো এত বরকতময়, বিয়ের মতো এত মনে করো পুণ্য, মানে ইনস্ট্যান্ট পুণ্য। তুমি নামাজ পড়ে জান্নাত দিবে আল্লাহ মরার পরে, আর তুমি বিয়ের সাথে সাথে তুমি একটা তো ফরজ আদায় করতেছো, তোমার অনেকগুলো গুনার দরজা বন্ধ হচ্ছে এবং তুমি পুণ্যের ভিতরে আছো। বৃষ্টিতে তুমি কি করতেছো, মানে পর্দা মানতে ভাল লাগে না, কিন্তু বউ নিয়ে ঘোরার সুন্নত, তুমি বিপর্যয়ে ঘুরতেছো। বৃষ্টিতে হাত ভিজে রিল বানিয়ে দিচ্ছ, বৃষ্টিতে ভিজে বউ নিয়ে সুন্নত। কিছু ফরজও মানো। আমরা জীবনটাকে জটিল করতেছি বলেই আমাদের জীবন জটিল হচ্ছে, সামথিং লাইক দিস। তো এই কারণে তুমি একটু খেয়াল করে দেখো, সেটা হচ্ছে থমাস মোর হত্যাকাণ্ড, তারপরে হচ্ছে তোমার প্রোটেস্ট্যান্ট ক্যাথলিক মনে করো যে গৃহযুদ্ধ, এরপরে এলিজাবেথের মারে হচ্ছে তোমার কি করা হলো, তোমার শিরচ্ছেদ করা হলো। কুইন মেরি উনি আবার ক্যাথলিক, উনি প্রোটেস্ট্যান্ট হত্যা করলেন। মানে ব্যাপারগুলো কেমন মারামারি কাটাকাটির মধ্যে না। এবং তুমি দেখবা এই যুগের সমস্ত সাহিত্যের ভিতরে যত নাটক দেখবা সবই ট্র্যাজেডি। এলিজাবেথান যুগের যত নাটক আছে তার বেশিরভাগই হচ্ছে তোমার ট্র্যাজেডি, একটা ছাড়া। হ্যামলেট ট্র্যাজেডি, ম্যাকবেথ কি বলে হচ্ছে কি বলে কিং ডানকানকে হত্যা করে বয়স্ক রাজারে, তার বইয়ের প্ররোচনায়। কথা বুঝছো কিনা? তাহলে ম্যাকবেথ মানে ট্র্যাজেডি। তারপরে তুমি অথেলো বলো, মানে সন্ধ্যের বলিতে বরে কোপাই দিল, মানে দেখবা খালি কোপাকুপি। মানে তামিল সিনেমা এলিজাবেথান পিরিয়ডটাকে আমার কল্পনা মনে হয় যে এটা তামিল সিনেমা, এবং তামিল সিনেমা যারা করে আমার মনে হয় এরা এলিজাবেথান পিরিয়ড থেকে ইন্সপায়ার্ড। তাদের সিনেমা মানেই দেবা কোপাকুপি, একজন 70 জনে কোপাই দিল। কথা বুঝতেছো কিনা? যাই হোক, এটা হচ্ছে বাস্তবতা। অর্থাৎ এই যুগের সূচনাটা তোমাকে দেখতে হবে যে প্রিপারেশন ফর রেনেসাটা কেমন ছিল। প্রিপারেশন ফর রেনেসা কিন্তু খুব শান্ত ছিল না। এই কারণে এই যুগের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তোমার রিভেন্স, আর আমি এটাকে বলি এটা হচ্ছে রাজীবের যুগ। কথা বুঝছো কিনা? রাজীব তো চেনো তোমরা সবাই, রিভেন্স মানে রাজীব। আমি যদি বলি যে বাংলাদেশের এই রিলেশন কেন্দ্রিক একটা বড় রিভেন্স কে নিতে পারছে, ওই যে একটা নায়িকার নাম তোমরা জানো, প্রভা, একদমই হচ্ছে কি বলে ইমানদার সাজার দরকার নাই, এগুলো তোমরা জানো। প্রভা অপূর্বরে বিয়ে করলে, এরপরে রাজীব একটা মনে করো যে কি বলে হচ্ছে মানে মনে করো প্রতিশোধ নিয়ে নিল। এই জন্য আমি রিভেঞ্জের র আর রাজীবের র দিয়ে ক্লাসে খুব মজা করে বলতাম এটা রাজীবের যুগ, রিভেঞ্জের যুগ। কথা কি বুঝতেছো কিনা? এই অন্যভাবে নেওয়ার কোনো সুযোগ নাই। সো এটা রিভেঞ্জের যুগ, সবকিছুতে দেখবে একটা অটো রিভেঞ্জ আছে। ওথেলো তার বড়ি মেরে ফেললো, এরপরে যে ষড়যন্ত্র করছিল ইয়াগু তারও মেরে ফেললো। কথা কি বুঝছো কিনা? বাস্তবতা। এবং এটা কিন্তু ইতালি কেন্দ্রিক, গল্পটা ইতালি কেন্দ্রিক। তারপরে হ্যামলেট তোমার ডেনমার্ক কেন্দ্রিক। এরকম বিভিন্ন রাজ্য নিয়েই হচ্ছে তোমার উনি মানে শেক্সপিয়ার কোনোভাবেই হচ্ছে তোমার কি করে নাই, শেক্সপিয়ার কোনোভাবেই ব্রিটিশ এম্পায়ার নিয়ে কোনো রচনা মানে কোনো নাটক রচনা করে নাই। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে দেখো, ম্যাকবেথ
লেডি ম্যাকবেথের ভিতরে যে লোভ, এটা কি তোমার আমার ভিতরে নাই? সত্যি কথা বলো তো। মানে আজ থেকে 500 বছর আগে উনি যেই চরিত্রগুলো চিত্রায়ন করে গেছে, লেডি ম্যাকবেথের যে লোভ, এটা কি আমাদের মা বোনদের বা চাষিদের নাই? এখানে কেউ বলতে পারবা যে তোমার চাষির প্রতিহিংসার শিকার না হয়ে তুমি বেড়ে উঠছো? তুমি এ প্লাস পাইছো, তোমার চাচাতো ভাই রেজাল্ট খারাপ করছে, এই হিংসাতে তোমার চাষি তোমার বদদোয়া দেয় নাই, এমন প্রতিহিংসা নিয়ে কে বেড়ে উঠতে পারছো? এমন সোনালী সংসার কারো জীবনে পাইছো তুমি? আমি তো পাই নাই। আমার 7টা চাচা, মানে বাবারা 7 ভাই। ছোটবেলা থেকে দেখছি যে চাচারা সবসময় মনে করো যে জবাই করার মতো রেডি নিয়ে থাকে সম্পত্তির জন্য। কারণ আমার দাদা কিছু সম্পত্তি আলাদাভাবে আমার বাবাকে দিয়ে যান, এটা দাদা দিয়ে গেছে, আমার তো কিছু করার নেই, বাবারও কিছু করার নাই। কথা বুঝাইতে পারছি কিনা? এটা হচ্ছে রিভেঞ্জের যুগ, মানে রিয়ালিটি এর এমনটাই, তুমি এভাবেই গড়ে উঠছো। কথা বুঝছো কিনা? তাহলে তুমি বিদগ্ধ কেন হবা না? মানুষ যা দেখে সেই কারণেই মানুষ হচ্ছে ফায়ার হয়। তুমি দেখতেছো তোমার বিয়ে করে তোমার ভাই ভালো নাই, দেখতেছো বোন ভালো নাই, দেখতে পাচ্ছ তোমার বন্ধুর 2টা বিয়ে, দেখতে পাচ্ছ তোমার বান্ধবী 3বার ডিভোর্স, তো তুমি বিয়ে নিয়ে ভয় পাবা, খুবই স্বাভাবিক, খুবই স্বাভাবিক। কথা কি বুঝাইতে পারছি? সো ভাই, সাহিত্যে অনেক কথা চলে আসে। মোটামুটি আশা করি হচ্ছে সাহিত্যের যুগ বিভাগ নিয়ে তোমাদের একটা ভালো ধারণা দিতে পারছি। এবং স্পেশালি যদি মুখস্থ করতে চাও, যেমন হচ্ছে তোমরা আধুনিক যুগে পড়ছো যে রবীন্দ্রনাথ পূর্ব, রবীন্দ্রনাথ যুগ এবং রবীন্দ্রনাথ পরবর্তী। ঠিক এখানে দেখো, এই আমি যদি বলি হচ্ছে সাহিত্যের যুগ বিভাগের মধ্যেও ঠিক এরকম একটা ব্যাপার আছে। ব্যাপার আছে বলতে, আমরা রেনেসা পিরিয়ডের 2টা যুগ দেখলে দেখো ভিতরে আরো 2টা যুগ আছে। একটা হচ্ছে তোমার এজ অফ শেক্সপিয়ার। এজ অফ শেক্সপিয়ার হচ্ছে 1590 থেকে 1616। অর্থাৎ এই সময় আসলে শেক্সপিয়ার ছাড়া কেউ নাই, যেমন বাংলা চলচ্চিত্রে এখন সাকিব খান ছাড়া আর কেউ নাই। এজ অফ শেক্সপিয়ার। আরেকটা হচ্ছে তোমার এজ অফ পিউরিটান। তো পিউরিটানদের তুমি ধরে নেওয়া হচ্ছে এরা হচ্ছে তোমার কি বলে তালেবান, ঠিক আছে না? তালেবানের শাসনের মতো আর কি, হ্যাঁ, ধর্মভিত্তিক মনে করো, তালেবান শাসনের মতো পিউরিটান। এজ অফ, তো এই বিষয়গুলো নিয়ে 1590 থেকে 1616 আমরা দেখবো ইনশাআল্লাহ। শেক্সপিয়ারের টোটাল জীবনকাল ছিল তোমার 52 বছর। টোটাল কত বছর? 52 বছর। ওনার জন্ম কত সালে? 1564 না? 1564 থেকে কত? 1616, রাইট? শেক্সপিয়ারের জন্ম। তুমি এখন যদি এই 52কে 2 দিয়ে ভাগ দাও, তাহলে কত আসবে? 26 আসবে না? দেখো তো, 26 আসে। অর্থাৎ এখন তুমি যদি 1564-কে 26 দিয়ে যোগ দাও, দেখো আসে 1590। অর্থাৎ 1590 কিন্তু ইয়াং একজন মানুষ। কথা ক্লিয়ার কিনা? অর্থাৎ তুমি মনে রাখবা, সাহিত্যিক, এরপরে কবি, এরপরে আইনজীবী, এরপরে ডাক্তার, এরা সমৃদ্ধি পায় তোমার জীবনের শেষ সময়ে গিয়ে। তাহলে নিঃসন্দেহে শেক্সপিয়ার 5 বছর বয়সে সাহিত্য নিয়ে সমৃদ্ধি পান নাই। এবং শেক্সপিয়ার হচ্ছে ওই কুমিল্লা থেকে ঢাকায় আসা, স্বপ্ন নিয়ে আসা একটা মনে করো ভাগ্যহত যুবক, মনে করো আর কি, একদম অজপাড়া থেকে উঠে আসে যেভাবে, সেভাবে। আমরা কালকে ইনশাল্লাহ দেখি কালকে তোমাদের ক্লাস অফ রাখা যায় কিনা। কথা বুঝাইতে পারছি? সো বাস্তবতা হচ্ছে, তাহলে শেষ তার 52 যে মানে 26 বছর, শেষ 26 বছর কত? এই যে দেখো 1590 থেকে 1616, এই শেষ 26 বছর ছিল হচ্ছে এজ অফ শেক্সপিয়ার। উনি জ্যাকোবিয়ান পিরিয়ডে বেঁচে ছিলেন, তারপরে ওনাকে এলিজাবেথান ধরা হয়, কেননা তার মোস্ট অফ দা মানে ক্রিয়েশন ইন টাইম অফ এলিজাবেথান। অর্থাৎ রানী এলিজাবেথের আমলেও কিন্তু উনি 13 বছর বেঁচে ছিলেন হচ্ছে জ্যাকোবিয়ান পিরিয়ডে, এরপরে হচ্ছে তার মোস্ট অফ দা ক্রিয়েশনই হচ্ছে আপনার এলিজাবেথান পিরিয়ডে, এই জন্য তাকে ধরে নেওয়া হয় এলিজাবেথানের সাহিত্যিক। ওকে, তো এই যুগটা ওই সময় মানে শেক্সপিয়ারের একটা প্রভাব ছিল, তাই এলিজাবেথান এবং হচ্ছে জ্যাকোবিয়ান মিলে একটা পিরিয়ড তৈরি হয়েছে যার নাম হচ্ছে এজ অফ শেক্সপিয়ার, 1590 থেকে 1616। 52 ভাষা আন্দোলন, 52 বছরে মারা গেছে হচ্ছে তোমার এই যে শেনওয়ান, একজন বিশ্ববিখ্যাত স্পিনার। আর শেক্সপিয়ারও বেঁচে ছিলেন কত বছর? 52 বছর। 52কে 2 দিয়ে ভাগ দাও, 26। তাহলে প্রথম 26 না, শেষের 26 হচ্ছে তার সমৃদ্ধির কাল। এবং এই সমৃদ্ধির যুগে একটা যুগ আছে এজ অফ শেক্সপিয়ার, যেটা হচ্ছে 1590 থেকে 1616। আরেকটা হচ্ছে তোমার এজ অফ পিউরিটান, এটা হচ্ছে 1620 থেকে 1660, জ্যাকোবিয়ানের পর থেকে শুরু হয়। ওকে, সো আগামীতে হচ্ছে তো ইনশাল্লাহ হচ্ছে আমরা শেক্সপিয়ার দিয়ে শুরু করব। সো দিস ইজ দ্য লিটল থিংস আমার ছোট্ট জ্ঞানে
আমি আবারও বলতেছি যে দেখো, আমি সবকিছু আমি জানি তা না, আমার ছোট্ট জ্ঞানে আমি যতটুকু পড়াশোনা করছি, গুগল ঘেটে, এই ঘেটে সেই ঘেটে, বিভিন্ন বই ঘেটে আমার উপস্থাপনাটুকু আমি তোমাকে দিলাম, আমার জানাটুকু আমি তোমাকে দিলাম। ইনশাল্লাহ এগুলো মাথায় রাখো, আশা করি আহ কি বলে হচ্ছে বিষয়গুলো সহজ হবে। সো তাহলে আজকে এ পর্যন্তই। কালকে ইনশাল্লাহ ক্লাস নিব, ইচ্ছা করতেছে, যদি সামনে বাড়ি যাওয়ার ইচ্ছা আছে। সো কালকে ক্লাস নিব, কালকে গ্রামারের ক্লাস নিব, দুইটা গ্রামার, দুইটা রিটেন, দুইটা লিটারেচার। লিটারেচার 14টা ক্লাস হলে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। সে পর্যন্ত বিদায়। আহ ভালো থাকো, অ্যাংরি রিয়াক্ট দিও না এভাবে। কালকে কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।